আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। ভাই। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো এই কয়েকজন কেন আর নাই? জনগণ কই? কই আর লোকজন কই? দেখান সবাইকে। আচ্ছা, তো আজকে আপনাদের নন মেজর আছে হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় একটা ক্লাস হয়ে গেছিল। আমাদের রঞ্জন ভাইয়া নিচ্ছে। এখন এই অধ্যায়টা আজকে আমি নিচ্ছি। তো আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা সেই অধ্যায়টার নাম এবং হচ্ছে যে প্রশ্নগুলো পড়াবো সেগুলো গ্রুপে অলরেডি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন। ঠিক আছে? আচ্ছা, জি ওই যে ভাইয়া। ভাইয়া আপনাদের যে নন মেজর এটা কি আপনার পরিবর্তন হয়? কারো যেমন সোসিওলজি বলতেছেন আর হচ্ছে গত ক্লাসে মানে গত জি ক্লাসে ভাইয়া, এটা দুইটা। দুইটা না? ও জি ভাইয়া, আপনাদের ভাইয়া কলেজে হ্যাঁ, কোনো কলেজে সোশ্যোলজি। ও আচ্ছা, এই জন্য একটু মানে যার কনফিউজ। যার কলেজে হুম হুম। আপনাদের এখানে সবারই কি এই সাবজেক্টটা আছে? জি ভাইয়া আমাদের জি এটা ভাইয়া, আছে। আমাদের আছে। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে এটা হচ্ছে দুইটা, কারো মানে কারো কারো আছে হচ্ছে সোসিওলজি আর কারো এই যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, তাই তো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটার জন্য একটু আমরা আসলে দুঃখিত। ব্যাপারটা হচ্ছে যে এই সোসিওলজি বই মানে ক্লাসটা এর আগে হয়তো মানে নেওয়ার কথা ছিল। আমরা দুইজনে নিতাম, হয়তো রঞ্জন ভাইয়া নিবে, নতুবা হচ্ছে আমি নিব। আর এইটাও এই এইটা মানে হয় এই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি আমি নিব, নতুবা হচ্ছে সোসিওলজি রঞ্জন ভাইয়া নিবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যাদের সোসিওলজি আছে টেনশনের কোনো কারণ নেই, যে হয়তো ভাবতে পারেন যে ভাইয়া আমাদেরটা কি পড়াবেন না, আপনাদেরটাও হবে, অনেকে বলতেছিলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আ- আজকে তো আর হচ্ছে না, তো এরপরে থেকে সোসিওলজি হবে। সোসিওলজি সাথে হবে, সোসিওলজি প্লাস হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। আচ্ছা যাও, আপনারা ফেসবুক লাইভে আছে ক্লাস, অর্থাৎ হচ্ছে আপনারা
ফেসবুক লাইভে আপনাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারেন এবং হচ্ছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারবেন। আর এখানে নিয়ে সমস্যা নাই। আমি গ্রুপে পেড গ্রুপে দেখেন অর্থাৎ সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন ব্যাচে আমি হচ্ছে কি আজকে প্রশ্নগুলো পড়াবো সেইটার ছবি দিয়েছি। প্লাস হচ্ছে আপনাদের যাদের এই যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি আছে আপনারা এখানে জয়েন করেন। আর যাদের সোসিওলজি আছে আপনারা ক্লাস না করলেও হবে। এর পরবর্তী থেকে একই টাইমে ২ টা ক্লাস অনুষ্ঠিত হবে। অর্থাৎ সোসিওলজি হবে এবং হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি হবে। ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, আমরা ক্লাসে চলে যাই। প্রথম যে আমার জি ভাইয়া। প্রশ্ন আমরা কি এটা দিতে ভালো হইতো। ওকে পুরাটা? না ভাইয়া, কেন হয় নাই? ভাইয়া এটার কি নতুন সংস্করণ বের হইছে? নতুন সংস্করণ কিনা দেখিনি একটু। এটা তো নতুন পরীক্ষা তো আপনাদের ২০০০ এটা নতুন না তো মনে হয়। আপনাদের পরীক্ষা কবে? ২৪-এ না? অনুষ্ঠিত হবে ২৬-এ, তাই তো? ভাইয়া আমরা তো ভাইয়া ২৪-এ আমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছি। না আপনার ওই যে কোশ্চেনে কি লেখা ছিল পরীক্ষা আপনার ২৪ লেখা ছিল না ২৩ লেখা ছিল না ২২? ২৩-২৪ এরকম হয়তো, খেয়াল নাই ঠিক। আপনাদের পরীক্ষা মনে হয় ২২-এ হয়েছে। তাহলে আপনারা এখন যে পরীক্ষাটা দিবেন এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের টা হবে ২৫-২৬ ২৫-২৬-এ অনুষ্ঠিত হবে আর পরীক্ষা হবে ২৩ এর না ভাইয়া, আমরা তো খাতার মধ্যে 2023 লিখছিলাম। আচ্ছা ভাইয়া আমরা ২৪-এ হবে, 22 তাহলে লিখছি। আপনাদেরটা ২৪-এ হবে। হ্যাঁ, দ্বিতীয় বর্ষ আমাদের 24 হবে। ২৪-এ হবে। যাই হোক, এটা তো নতুন সংস্করণ মনে হয় না, আগেরটাই দেখে পড়াচ্ছি। সমস্যা নেই, নতুনটা বের হইলে আমরা ওইটাও কিনবো। নতুনটাই কিনবো। আসলে পুরাতনটা একটু ইয়ে মানে নতুন গুলো কি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো পাবো আমরা। তো দ্বিতীয় অধ্যায়ে কি বলছিলাম? দ্বিতীয় অধ্যায়টার নাম? দ্বিতীয় অধ্যায়ের নাম মূলত হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, সংগঠন, পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক। ঠিক আছে? এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো প্রথম প্রশ্নটা ছিল ওইখানে আমি দিছি, আপনারা দেখে নেন। সেটা হচ্ছে আমি পরবর্তীতে হয়তো দেখি সম্পূর্ণ প্রশ্ন উত্তরটাই দিব আপনাদের। ঠিক আছে? আর বই জি বের ভাইয়া, হইলে ক্লাস শেষে সম্পূর্ণ দিয়ে দিব। প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, শোনাই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা ভাইয়া ক্লাস করাইছে গতদিন উত্তরগুলো দেয় নাই। বুঝি নাই। গতদিন প্রশ্নের জি, উত্তরগুলো আপু দেয় নাই, আরেকবার বলেন। ছবি দেয় নাই কোনো। আমাদের কাছে তো বই নেই। ও আচ্ছা, ভাইয়া গতদিন যে ক্লাস হয়েছে আচ্ছা। ওই প্রশ্নগুলোর উত্তর ও আচ্ছা ঠিক আছে, দুইটাই একসাথে দেওয়া হবে। তাহলে কি হোমওয়ার্ক জমা দেননি? না না ভাইয়া। তো ভাইয়া, আমাদের তো বই নাই। ও সমস্যা আমরা তাহলে। পড়তে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আজকে শুনেন, আজকে আমি ক্লাস শেষে তাহলে ওই আগের গুলো এবং হচ্ছে আজকে যেগুলো পড়ানো হবে সেগুলো সহ পিক তুলে গ্রুপে দিয়ে দিব, পেইড গ্রুপে, যেটা ফাউন্ডেশন সেকেন্ড ইয়ারের ফাউন্ডেশন যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, সেখানে দিয়ে দিব। আপনাদের তাহলে কি দুইটা হোমওয়ার্ক একসাথে করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ভাইয়া আজ চেষ্টা করবো দুইটা একসাথে করার। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যে প্রশ্নটা দিছিলাম প্রশ্নের চলে যাই ক্লাসে। আর হচ্ছে এটা ছিল এরকম মনে হয় দ্বিতীয় অধ্যায়ের ২১ নম্বর প্রশ্নটা। এই জন্য এটা বইয়ের মধ্যে এরকম লেখা আছে 2.21। হ্যাঁ, ২১ নম্বর, অর্থাৎ দ্বিতীয় 2 দ্বারা বোঝাইছে দ্বিতীয় অধ্যায়, আর ২১টা হচ্ছে ২১ নম্বর প্রশ্নটা। এটা হচ্ছে ১২ সাল এবং ১৬ সালে আসে। আর প্রশ্নটা হচ্ছে পরিবারের আধুনিক কার্যাবলী আলোচনা করো। আধুনিক কার্যাবলী অর্থাৎ পরিবার, আমরা তো জানি পরিবার কাকে বলে, তাই তো?
কেউ একজন বলেন পরিবার কাকে বলে? এই ছোটদের পড়াশোনা না? কই যেখানে বলেন কেউ? ব্যক্তি জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করে। আচ্ছা, আমাদের হচ্ছে পরিবার আমরা এভাবেও বলতে পারি। আগে তো এরকম ভাবে উত্তর দিছিলাম যে মা বাবা ভাই বোন তারপরে আত্মীয় স্বজন বিভিন্ন ভাইয়া আত্মীয় বর্গ নিয়ে একটা কি হয় মানে নিচা যে আমাদের নিম্ন ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম সেটা হচ্ছে মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়, তাই না? এখন বড় হয়েছি তাহলে জি ভাইয়া। বড়দের মতো একটু উত্তর দিতে হবে। যেমন এখানে আমরা যদি বলি পরিবার হলো এমন একটি সংগঠন যেখানে ব্যক্তি জন্মগ্রহণ করে এবং হচ্ছে মৃত্যুবরণ করে। অর্থাৎ একটা পরিবারে এক ব্যক্তি যখন জন্মগ্রহণ করবে সেই পরিবারে কিন্তু তার জীবনের সময়টা কেটে মৃত্যু মৃত্যু পর্যন্ত তার সেই পরিবারেই অংশ থাকতে হবে। এইটা এখানে বলছে, যেমন কথাটা আমরা আরেকটু পড়ি। পরিবার হলো এমন একটি সংগঠন যেখানে ব্যক্তি জন্মগ্রহণ করে এবং হচ্ছে আবার মৃত্যুবরণও করে। আচ্ছা, তো আমরা এই যে পরিবারের আধুনিক কার্যাবলী দেখব। আমরা জানি ব্রড প্রশ্ন কিভাবে লিখতে হয়। তারপর প্রথমে ভূমিকা দিব। ভূমিকার পরে কি আমরা যদি ভূমিকা দেখি, ভূমিকার পরে হচ্ছে পরিবার কি, পরিবারের সংজ্ঞা। যদি পরিবারের সম্পর্কে প্রামাণ্য সংজ্ঞা থাকে তাহলে সেগুলো দিতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, আর থাকলে অবশ্যই দিতে হবে। তো ভূমিকার মধ্যে আমরা পরিবার কিভাবে আলোচনা করতে পারি, যেমন বলছে যে পরিবার হচ্ছে মৌলিক সমাজের মৌলিক এবং হচ্ছে ক্ষুদ্র সংগঠন। পরিবারের সাথে আমাদের সবচেয়ে বেশি নিবিড় যোগাযোগ। তার মানে হচ্ছে পরিবারের সাথে এখানে বলছে নিবিড় যোগাযোগ বলতে হচ্ছে সেখানে হচ্ছে খুবই সেটার সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হয়। পরিবারের সাথে মানুষ অতি আন্তরিক এবং অনেকটা অকৃত্রিম। অকৃত্রিম বলতে কৃত্রিম বলতে মানুষের দ্বারা যেটা তৈরি হয় সেটা হচ্ছে কৃত্রিম। অকৃত্রিম যেগুলো আগে থেকেই ছিল, অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর থেকেই যেগুলো অর্থাৎ প্রাকৃতিক ভাবে আমাদের তৈরি হয় সেটাকেই অকৃত্রিম বলা বা প্রাকৃতিক বলে। আর কৃত্রিম বলতে মানুষ অকৃত্রিম, যেমন বলছিলাম সামাজিক মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হয়। তার মানে অকৃত্রিম সামাজিক মিথস্ক্রিয়া এখানে বলছে যে আমরা যখন এই ভাষায় যদি বলি মিথস্ক্রিয়া তাহলে হচ্ছে এক বা একাধিক জনগোষ্ঠী যখন একসাথে, অর্থাৎ সমাজ বলতে কি কয়েকটা পরিবার বা কয়েকটা গ্রাম মিলে একটা সমাজ হয়, ঠিক আছে তাই তো, বা কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়। তাহলে ওই সমাজের আচার বিধি বিধান, তারপরে হচ্ছে একে অপরের সাথে সম্পর্ক, একে অপরের সাথে সহযোগিতা, এই যে কার্যক্রম গুলো আছে সেগুলোকেই আমরা হচ্ছে সামাজিক বলি। তাহলে সামাজিক রীতিনীতি বলি আর কি। তাহলে এই সামাজিক রীতিনীতির মধ্যে মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হয়। মিথস্ক্রিয়া মানে বুঝাইছে হচ্ছে এক বা একাধিক জনগোষ্ঠীর সাথে কথোপকথন, আচরণ, এই অনুভূতি প্রকাশের মাধ্যমে যে বেঁচে থাকাটা সেটাই হচ্ছে মিথস্ক্রিয়া। বুঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে আমরা কি বললাম, সামাজিক মিথস্ক্রিয়াটা কি, মানে এটা হচ্ছে অকৃত্রিম ভাবে সামাজিক মিথস্ক্রিয়া একটা তৈরি হয় যেখানে পরিবার সমাজ কাঠামো অন্যতম মৌল অঙ্গ সংগঠন। পরিবার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে সকল প্রকার কার্য বলি কি হয়ে থাকে, নিবারিত হয়ে থাকে। এমন আবার আরেকভাবে বলতে পারি, কালের আবর্তনে পরিবার কার্যাবলীতেও এসেছে পরিবর্তন। এখন আগের যে পরিবারগুলো দেখতাম এখন আর সেই পরিবারগুলো নেই। অর্থাৎ যেহেতু সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, বা যেটাকে আমরা বিবর্তন বলি, সময়ের সাথে পরিবর্তিত হওয়া। এই বিবর্তনের মাধ্যমে আমাদের কি পরিবারও পরিবর্তন হয়েছে। কাল, এই যে এখানে একটা কথা বলছে যে কালের মাধ্যমে বা কালের কোথায় গেল, যে কালের যেটা বলছিলাম আর কি, পরিবার যেমন হচ্ছে কালের আবর্তনে, তার মানে হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারগুলো
বর্তমান কি হয়েছে, পরিবর্তন হয়েছে। মানুষের সামাজিক সামাজিক জীবন উন্নতির দিকে ধাবিত হয় পরিবারের মাধ্যমে। পরিবার এমন একটা জিনিস, মানুষের কি হয়, সামাজিক উন্নতি সেখান থেকেই ঘটে। তাহলে পরিবার ছাড়া সমাজকে কল্পনা করা যায় না। অর্থাৎ পরিবার ছাড়া একটা সমাজ হবে না কিভাবে? তাহলে চিন্তা করি, আমরা যদি পরিবার ওই আগের সংজ্ঞাটাই চিন্তা করি, ছোটতে আমরা যেমন বলছিলাম যে পরিবার কি, হ্যাঁ, মা বাবা ভাই বোন নিয়ে একটা পরিবার গঠিত হয় এবং কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়। তাহলে দেখেন যে এইখানে বলছে যে কথাটা, সমাজের আহ, মানুষের সামাজিক জীবন উন্নতির দিকে ধাবিত হয়, পরিবার ছাড়া সমাজকে কল্পনা করা যায় না। যদি একটা পরিবার থাকে, সেখানে ওই একটা পরিবার লোকজনই কি করতে পারবে, একে অপরের সাথে কথা বলতে পারবে, সেটা কিন্তু আর সমাজ হবে না। তার মানে হচ্ছে সমাজ বলতে যখন কয়েকটা পরিবার একসাথে থাকবে, বা একসাথে বলতে এরকম বোঝায় যে একই এলাকায়, মানে তাদের সংগঠন বা হচ্ছে তাদের চলাফেরাটা একই হবে, তখন সেটাকে আমরা সমাজ বলতে পারবো। এবং এই সমাজ মূলত যেহেতু পরিবার ছাড়াই, মানে পরিবার দ্বারাই তৈরি হয়, তাই এখানে এই কথাটা বলছে যে সমাজকে পরিবার ছাড়া কল্পনা করা যায় না, বা সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং হচ্ছে প্রধান সংগঠন হিসেবে পরিবারকে আমরা ধরি। এখন এই যে আধুনিক পরিবারের কার্যাবলী, তাহলে একটা পরিবারের বিভিন্ন কার্যাবলী থাকে। এই কার্যাবলীকে আমরা কি কি কার্যাবলী থাকে সেগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা দেখব যে পরিবারের কার্যাবলী গুলো আসলে কি। একটা পরিবারের যেমন আমরা কি করি, যেমন হচ্ছে পরিবার একটা, এখানে বলছে, আমরা শুরুতে বললাম যে একটা পরিবার হলো, মানে পরিবার বলতে কি বোঝায়, এমন একটি সংগঠন যেখানে হচ্ছে ব্যক্তি জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। আজ অবধি কেউ পরিবার অস্বীকার করতে পারেনি। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার নানা রকম কার্যাবলী সম্পাদন করে। এক এক পরিবারে এক এক রকম আমরা কাজগুলো, কাজকর্মগুলো সম্পন্ন করতে দেখি, বা এক এক রকম পরিবারে এক এক রকম কার্যাবলী থাকে। তো আমাদের এই যে কার্যাবলীগুলো দেখব, প্রথমে আমরা যাব হচ্ছে জৈবিক কার্যাবলী। এই জৈবিক কার্যাবলী আবার হচ্ছে দুই প্রকার। আগে জৈবিক কার্যাবলী কি জিনিস সেটা আমরা আগে আলোচনা করব। যেমন এখানে হচ্ছে জৈবিক কাজ হলো পরিবারে আবশ্যিক কার্যাবলী অন্যতম একটি অংশ। আবশ্যিক মানে যেগুলো পরিবারে কাজ করতেই হবে, সেগুলোর একটা অন্যতম কাজ হচ্ছে জৈবিক কার্যাবলী। জৈবিক কার্যাবলী দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্বামী স্ত্রী জৈবিক সম্পর্ক বজায় রাখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে বুঝবেন ভালো করে, স্বামী স্ত্রী জৈবিক সম্পর্ক বজায় রাখা। সম্পর্ক বজায় রাখা। এখন আপনারা বলেন যে এই সম্পর্কটা কিভাবে আমরা বজায় রাখতে পারি। অনেক পরিবার আছে বর্তমানে, দেখা যায় যে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কি নাই, বনন নাই, এবং একটা সময় হচ্ছে কি আলাদা হয়ে যায়, হয় কি না বলেন দেখি, বর্তমান কি আপনাদের চোখে পড়ে কি ধরনের ঘটনা? জি ভাইয়া। তো কেন হয়, কি কারণে হয় বলেন? হ্যাঁ, হয় ভাইয়া, অনেক হয়। কি আসলে মতে কেন আসলে এগুলো হচ্ছে হয়ে থাকে? বন্ডিং ভালো না। বন্ডিং তার মানে হচ্ছে বন্ধন, মতের মিল পড়ে না। মতের। তারপর এটাও হয়তো কেউ হচ্ছে স্বামী হচ্ছে আধুনিকত্ব, স্বামীর আধুনিকত্ব নাই। হ্যাঁ, আপনারা নিউজে শুনেন নাই যে হচ্ছে মানে স্বামী স্মার্ট না হওয়ার কারণে স্ত্রীর ডিভোর্স। এগুলো কিন্তু অনেক কারণ থাকে। জি ভাইয়া, অনেক এরকম অনেক কারণ আছে। বলেন দেখি, হ্যাঁ, একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত। ভাইয়া আপনি এটা কি কারণ বললেন? হাসি দিলে হবে, কারণগুলো বলতে হবে তো।
কালকে বন্ধ, কালকে বন্ধ। আচ্ছা শুনেন, তো আমরা আমরা কি বলছিলাম, একজনকে বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে কার্যবলী বলবো তাহলে ওগুলাতে না যাই। কেউ বলতে যাচ্ছেন না হয়তো, কিসের জন্য যে বলতে যাচ্ছেন না, এগুলো তো হয়ে থাকে, আমরা অনেক অনেক দেখি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি বলি স্বামী স্ত্রীর বন্ধন বা বন্ডিংটা এমন একটা জিনিস, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার যখন এই আহ, আপনার ওই পারিবারিক জীবনে যাবেন, বা যখন একটা দুইটা লোক থাকবে একটা পরিবারে, স্বামী স্ত্রী, এর বন্ডিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে এটা প্রাধান্য দিতে হবে। না, তা না হলে হবে কি, দেখা যায় যে হচ্ছে স্ত্রী একদিকে যাচ্ছে, স্বামী আরেকদিকে যাচ্ছে, ঝগড়া প্রতিদিন লাগে থাকতেছে। স্বামী মনে মনে করেন যে স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। হ্যাঁ, এই লাগে গেল হট্টগোল। একটা সময় আসে কি হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তো এই বিষয়গুলো মানে বর্তমানে হচ্ছে এগুলো অনেক হচ্ছে। আর এটার প্রবণতা আস্তে আস্তে বাড়তেছে। এগুলো কেন হয়, কি কারণে হয়, আমরা যদি আসলে এই অধ্যায়টার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেগুলো আমরা ভালো করে মনোযোগ সহকারে পড়ি, তাহলে আসলে আরো বুঝতে পারবো যে আসলে কেন হচ্ছে। আগেকার মানুষ দেখা যায় হচ্ছে বাপের ৪, ৫, ৭ সন্তান আছে, একসাথে খাচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে কোনো মানে কি ঝগড়াঝাটি নাই, কোনো সন্দেহ নাই। এই যে বিষয়গুলো, হ্যাঁ, তারা থাকতে পারছে, কিন্তু আমরা আজ এই আধুনিক যুগে থাকতে পারতেছি না। কি থাকতে পারতেছি? না, এইজন্য না আমাদের পারতেছি না। এটা কোন জায়গায় সমস্যা হচ্ছে আমরা যদি নিজেরাই না বুঝি, অন্যজন আসে বুঝে দিতে পারবে না। ওই ঝগড়া হলেই দেখা যাচ্ছে যে মা-বাবা টানবে, শাশুড়ি শ্বশুর আসবে, তারপরে আরো কতজন লোক আসবে, বাইরে এসে সমাধান করে দিবে। আমরা নিজেরাই যদি সমাধান না হই, তাহলে হচ্ছে বাইরের লোক এসে সমাধান করে দিয়ে লাভ আছে? বলেন? না, না। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে নিজের আমাদের যে আমরা কিভাবে, এটা হচ্ছে আবার প্রাকৃতিক একটা সময়ের মানে কি কি বলবো এটাকে কি বলে, আহ ওই যে কি কি বলে, সময়ের হচ্ছে কার্যাবলী, সময়ের কাজ। এটা হচ্ছে প্রাকৃতিক গিয়ে ঘটাচ্ছে, প্রকৃতি ঘটাচ্ছে, এবং হচ্ছে ঘটাচ্ছে। কারণটা হচ্ছে যে আমরা সময়ের সাথে সাথে বর্তমানে চেঞ্জ হয়। আগের সমাজ ব্যবস্থাটা যেরকম ছিল, একটা শিশু একটা সমাজে যেভাবে বেড়ে উঠতো, এখন ওই শিশু কিন্তু ওইভাবে বেড়ে উঠতেছে না। দেখা যাচ্ছে একটা শিশুর মানে যখন কথা বলতেই শিখে নাই, অথচ হচ্ছে হাঁটতে পারতেছে না, তখন থেকে আমরা টেকনোলজির সাথে যুক্ত। মোবাইল, টিভি, তারপরে আরো কত কি। এগুলো দেখে ওই হচ্ছে যে শিক্ষাটা, মূল যে মৌলিক যে আসলে আচার-আচরণ বা হচ্ছে মন মানসিকতা তৈরির দিকগুলো থাকে, সেইগুলো আর হয়ে ওঠে না। যার জন্য ওই আ যতদিন থেকে মানে আগে যে যেদিন থেকে হচ্ছে টেকনোলজির উন্নতি বাড়ছে বা ঘরে ঘরে আসছে, সেদিন থেকেই মনে করেন যে এগুলোর প্রভাব পড়তেছে। এগুলো কিন্তু এগুলোর প্রভাব আসলে। আপনারা কি মনে করেন? জি ভাইয়া, আচ্ছা, এই যে স্বামী-স্ত্রীর এগুলাই। জৈবিক সম্পর্ক, হ্যাঁ? বিবাহের পরে স্বামী-স্ত্রী একসাথে পরিবার নিবারণ করে এবং হচ্ছে পরিবারের উত্তরাধিকারের জন্য কি করে? হচ্ছে সন্তান-সন্ততি জন্ম দান করেন এবং হচ্ছে সেটার লালন-পালন করে সন্তানকে জন্মগ্রহণ মানে সরি সন্তানকে হচ্ছে বড় করেন। এবং হচ্ছে প্রত্যেক বাবা-মাই চায় হচ্ছে সন্তানকে মানুষের মতো মানুষ করতে। কিছু হচ্ছে আমরা বলি না যে সঙ্গ দোষে শিলা ভাসে, ঠিক আছে? বা হচ্ছে সৎসঙ্গে কি বলে? সৎসঙ্গ স্বর্গবাস, কথা আছে অসৎসঙ্গ না? সর্বনাশ। হ্যাঁ, তো এই বিষয়গুলোর জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে অনেক আমি মানে ছেলে বা মেয়েই বলেন, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো থাকে, পরবর্তীতে দেখা যায় যে আবার ছেলে হলে আ মানে মানে নেশার দিকে ছুটে যায়, বা কেউ অন্যদিকে। এগুলো হচ্ছে কি জীবনটা আ মানে আগে মনে হইতো যে প্রতিষ্ঠিত হবে, সে ভালো জায়গায় যাবে। সে জায়গা থেকে আবার সেই আশাটা থাকে না।
তো এরকম অনেক কাহিনী ঘটে যায়। তো এইখানে বলছে যে স্বামী স্ত্রীর যে জৈবিক সম্পর্ক বজায় রাখে সেটা শুধুমাত্র এই যে আরেকটা বিষয় আছে যে বিবাহের মাধ্যমে যে শুধুমাত্র যে যৌন আকাঙ্ক্ষা পূরণ করবে সেটা না, এবং হচ্ছে সার্বিক যে কার্যক্রম আছে, হ্যাঁ, সেইগুলো আমাদের কি করতে হবে, নিবারণ করতে হবে। যেমন এখানে বলছে যে আচার আচরণ থেকে শুরু করে সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে সন্তান জন্মদান। এখানে শুধুমাত্র রক্ত মাংসে গড়া প্রাণী নয়, বরং বিবেকান। প্রত্যেক মানুষই চায় তার একজন ওই যে বৈধ উত্তরাধিকার থাকুক। তার জন্য তাকে কি করতে হবে, বিবাহ বিবাহ করে বিবাহের মাধ্যমে হচ্ছে সংসার বা যেটাকে আমরা পরিবার বলি, পরিবার গঠন করতে হবে এবং পরিবারের মাধ্যমে এই সন্তান সন্ততি জন্মের জন্মদান করতে হবে। এখানে বলছে পরিবারকে সন্তান উৎপাদনকারী এবং লালন পালনকারী প্রতিষ্ঠানও বলা হয়। তাহলে দেখেন প্রাথমিক যে লালন পালন প্রতিষ্ঠান, এখানে আবার একটা কথা আছে, এখানে না হয়তোবা পারিবারিক যে শিক্ষার ব্যবস্থাটা সেটা কিনতে পাওয়া যায়, আপনি চাইলে সেটা কিনে নিতে পারেন। ব্যাপারটা কখনো আচ্ছা শুনেন, জি ভাইয়া। আমরা এটা আসলে কিভাবে কিনে নেওয়া যায় বা কিভাবে আসলে এগুলো পাওয়া যায় সেটার ধাপে ধাপে আসবো। আমরা পরবর্তীতে আলোচনায় যাই। এই হচ্ছে বিষয় যে আমরা যখন একটা পরিবার জৈবিক কার্যাবলী বলবো, স্বামী স্ত্রীর জৈবিক কার্যাবলীর সম্পর্ক বজায় রাখা এবং হচ্ছে সন্তান জন্মদান, এই দুইটা জিনিস হচ্ছে প্রাথমিক কার্যাবলীর জন্য। আমরা শুধুমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে যৌনতা পূরণের এইটাই তৃপ্ততা নয়, শুধুমাত্র হচ্ছে কি তার মাধ্যমে থেকে কি একটা হচ্ছে বৈধ উত্তরাধিকার পাওয়ার এবং সন্তান সন্ততি লালন পালন করে মানুষের মতো মানুষ করার মাধ্যমটা হচ্ছে একটা পরিবারই। এই জন্য এটা প্রথমে দেওয়া আছে যে হচ্ছে জৈবিক কার্যাবলী। তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক কার্য। মনস্তাত্ত্বিক কার্য হচ্ছে 2 নাম্বার। এই টপিকটা মনস্তাত্ত্বিক কার্য। আচ্ছা, এইটা কি জিনিস? এটা হচ্ছে কি সন্তান লালন পালন করে, আমরা যখন বলি সন্তান লালন পালন কাজটি কি বলছে তেমন জৈবিক কাজ বলা ঠিক নয়। কি কারণে ঠিক নয়? হ্যাঁ, কেননা শিশুরা প্রতি মাতা পিতা বা পরিবার অন্যদের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা ইত্যাদি যতটা জৈবিক তার চেয়ে বেশি হলো মনস্তাত্ত্বিক। তাহলে এই মনস্তাত্ত্বিকটা বিষয়টা কি? যে হচ্ছে আমরা এই যে পরে আসবো, যেমন হচ্ছে গোসল, খাওয়া দাওয়া, পরিচর্যা, চিত্ত বিনোদন, ব্যায়াম, আদর, সর্বোপরি তারা স্নেহ যে একটা বিষয় আছে, এটার মাধ্যমে যে একটা কি বলা হয়, এই মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে কি এই দিকগুলো বিবেচনা করে। এইগুলোর মাধ্যমে যখন আপনার শিশুর প্রতি কি থাকবে না, মনোযোগ থাকবে কি করতেছে না করতেছে, কোথায় যাচ্ছে, কোথায় খেলা করতে, কার সাথে খেলা করতেছে, বা সারাদিন বাইরে থাকতেছে, হচ্ছে স্কুল যাচ্ছে কিনা, সে পড়তেছে কিনা, এই দিকগুলো যদি আপনি মনস্তাত্ত্বিক না হন বা মনোযোগ না দেন, তাহলে কিন্তু সেইভাবে আপনার সন্তান বেড়ে উঠবে না। বা দেখা যাচ্ছে আপনি যেভাবে চাচ্ছেন আর কি, সবাই তো চাই আমরা যে ভালোভাবে বেড়ে উঠুক, চাই কি না? তো এখন এই ভালোভাবে বেড়ে জি ভাইয়া। ওঠার দায়িত্ব কার? অর্থাৎ হচ্ছে দায়িত্ব একটা পরিবারের বাবা মার, অর্থাৎ স্বামী স্ত্রীর। তাহলে স্বামী স্ত্রীর মনস্তাত্ত্বিক যদি ঠিক না হয়, তাহলে একটা শিশু কিন্তু সেই মানে যেটা চাচ্ছে তারা যেভাবে কি মানুষ করতে যাচ্ছে সেটা পারবে না। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তো তারপরে আমরা যে হচ্ছে নিরাপত্তা, 3 নম্বরে হচ্ছে নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তা কি বলছে? বা রক্ষণাবেক্ষণমূলক কাজ, নিরাপত্তামূলক কাজ বা রক্ষণামূলক কাজ। আজকে কাজ আমরা দিই, নিরাপত্তা কাজ দিলে হবে। তো এখন বিষয় হচ্ছে যে পরিবারের অন্যতম আরেকটি কাজ হলো নিরাপত্তা দান বা শিশুর রক্ষণাবেক্ষণ করা। শিশুরা খুবই অসহায়। অসহায়টা কেন বলছে এখন
পরিবারের বাইরে যে কোনো অপরিচিত ব্যক্তিকে দেখলে শিশু কিন্তু ভয় পায়। হ্যাঁ, এটা এটা ঠিকই। বা সন্ধ্যা বা রাতে অন্ধকারে আ ভয় পায়, বিদ্যুৎ চমকালে ভয় পায়, প্লেনের শব্দে বা যেকোনো ছোটখাটো শব্দে কিন্তু ভয় পায়। তাহলে এটা কি শিশুকে এসব আপদ-বিপদ থেকে রক্ষা বা রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা দান করা পরিবারের আরেকটি অন্যতম কাজ। তাহলে গ্রামে বলছে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার কাজটি আ আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী করে থাকে। ঠিক আছে? এবং হচ্ছে তাই পরিবার সন্তানদের কি করতে হবে? রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার যে জায়গাটা সেটা তৈরি করতে হবে। ৪ নম্বরে কি বলছে? ৪ নম্বরে বলছে অর্থনৈতিক কার্য। অর্থনৈতিক অর্থনৈতিক কার্যটা কি? অর্থনৈতিক কার্য হিসেবে আমরা যদি বলি অনেক নৃবিজ্ঞানীদের মতে আদিম সমাজে পরিবার গড়ে উঠেছিল অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনে। তাহলে অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনে অনেক আদিম যে পরিবারগুলো আছে সেগুলো তৈরি হয়েছিল। কিভাবে? যেমন হচ্ছে জীবন ধারণের জন্য খাদ্য, অর্থ সংগ্রহ করা হলো মানে পরিবারের অন্যতম একটি কাজ। আদিমকালে পরিবার কি ছিল? মানে উৎপাদনের কেন্দ্রস্থল। কিভাবে? আদিম যুগে নর-নারী উভয়ে দলবদ্ধভাবে বনে জঙ্গলে গিয়ে খাদ্য সংগ্রহ করত। শিশু মানে যে পশুপালন করত এবং হচ্ছে কৃষিকাজ করত। তাহলে কি হয়? এই যে কাজের মাধ্যমে দলবদ্ধভাবে এই যে প্রয়োজনীয়তা মানে প্রয়োজন একটা জিনিস, আমরাও ওই ঠিক তেমনই, হ্যাঁ? অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিন্তু খুবই কম করি। যেমন প্রয়োজন হলে একটা মানুষ আগে ভাবতো না যে এটা আমার প্রয়োজন। যখন প্রয়োজন হয় একটা মানুষ কিন্তু পরিবর্তন হতে বাধ্য হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এইখানে বলছে যে যেমন একটা পরিবারের পরিচালনার জন্য অর্থ প্রয়োজন থাকে। আমাদের পরিবার ওই যে বলে এখন বর্তমান হচ্ছে যে টাকা পয়সা না থাকলে পরিবার ভালো হয় না। ওই অনেক ক্ষেত্রে বলে যে এরকম যে টাকা পয়সা না থাকলে কি ভালোবাসা জানলা দিয়ে পালাবে নাকি এরকম একটা কথা আছে না? জি ভাইয়া। তাহলে এই বর্তমান হয়েছে এই দশা। কি কারণে? দেখেন আমরা প্রেমের দিকে আসলে চলে যাচ্ছে কথাটা। তো বেশি দূর যাব না। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা ভাবনা করি অনেক ১ম এ তো খুব মানে আমরা ভালোবাসা দেখাই যেটাকে বলি ভালোবাসা। তাহলে ভালোবাসা দেখি, হ্যাঁ? কি করতে পারবে না পারবে সবই করতে পারবে। যখন এটা আসলে উভয়ের ক্ষেত্রে হয়, সেটা হইতে পারে ছেলের ক্ষেত্রে, হতে পারে মেয়ের ক্ষেত্রে। যখন দেখতেছে হচ্ছে বিবাহ সম্পন্ন হয়ে যাচ্ছে, সংসার আজকে বলতেছে এইগুলা লাগবে, হ্যাঁ? শেষে দেখতেছে নাই। এই যে ঝগড়াঝাটি, এই যে সেপারেট বিষয়টা বা যে একটু ১ম এ যে আলোচনাটা হইলো, এটা কি কারণে আসে? এটাও একটা কিন্তু কারণ। ঠিক আছে? অনেক উদাহরণ আছে যে দেখবেন যে প্রেম করে বিয়ে করছে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে। তাহলে তো তাদের সংসার যেমনই হোক, তাহলে তো ভালো চলার কথা। তাহলে সেগুলোই আবার বেশি সেপারেশন হচ্ছে। মনের আত্মবিশ্বাস ছিল যে আমরা এভাবে বাকি সময়টুকু কাটাতে পারবো। দেখা যাচ্ছে এখানে তো আর যখন একটা পরিবারে আপনি যাবেন বা একটা পরিবারে একটা মেয়ে আসবে, হ্যাঁ? তখন কিন্তু পরিবারের ওই আগে যেমন ছিল ২ জনই, হ্যাঁ? এখন পরিবারে যখন আসবে তখন কি আর ২ জন থাকবে? না। না। ২ জন থাকবে না। তাহলে পরিবারের যে বাড়তি যে সদস্য আছে তাদের আ মন মানসিকতা বুঝতে হবে। তাদের এই যে এগুলো বুঝতে আর আ নিতে না পেরে এই ধরনের হট্টগোল শুরু হয়ে যায়। যেগুলো আমরা স্বাভাবিক আ মানে আশেপাশে আমরা দেখে আসতেছি। এই হচ্ছে বিষয়। এটার বড় একটা কারণ হচ্ছে অর্থনৈতিক আ যে কার্যগুলো অর্থনৈতিক ব্যবস্থাটা। এই অর্থনৈতিক ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবারের জন্য। হুম? আর তারপরে আছে শিক্ষামূলক কার্যাবলী। আমরা শুরু থেকেই একটা শিশুর শিক্ষামূলক বর্তমান তো হচ্ছে শিক্ষামূলক ভাবে আবার প্রত্যেকটা পরিবারে সচেতন। ঠিক আছে? এইখানে আমরা কি নিয়ে আলোচনা করব? যে বলছে পরিবারের প্রধান বা অন্যতম কাজ হলো সন্তানদের শিক্ষাদান করা। হুম? আদিমকালে মানুষরা কি করত? আদিমকালে বা মধ্যযুগে
তাহলে কি হতো, পরিবারের পরিমণ্ডলেই হচ্ছে মানুষের বিদ্যা বিদ্যা অর্জন করতো। পরিমণ্ডলে কিরকম, যেমন হচ্ছে আগে তো এরকম ব্যবস্থা ছিল না, তো ওই পরিবারের সদস্যরাই যা আর কি শিখাইতে পারতো, যে এটা এরকম করে বা মুখে মুখে, বা হচ্ছে ওই যে পাতায় লিখতো। তারপরে তো আসলো স্লেট। আমরা শুরুর দিকে স্লেট দেখছি, বা সিলেট যেটাকে কয়, ওই যে কি রুল দিয়ে লিখতে হয়। অক্সিলেট। হ্যাঁ, তো এখন দেখেন ওই যে ব্যবস্থাটা এখন তো আর নাই। এখন এমন পদ্ধতি আসছে যে হচ্ছে কিভাবে লিখতে হবে বলে দিচ্ছে। ম্যাজিক সিলেট এখন। হ্যাঁ, কটা লিখলে উচ্চারণ হয়ে যাচ্ছে কলমটাতে ক, তারপরে খ লিখলে উচ্চারণ হচ্ছে খ। তো এরকম আছে না? আবার লেখা লেখা ভালো করার জন্য খাতা বের হইছে। সেটাতে শুধু খালি কি করবে, দাগ ওইখানে লিখাই আছে, শুধুমাত্র তার সাথে যে লেখাটার সাথে কি করবে, মিলাবে। তো লিখতে কলম হবে। ঘুরাবে। এই যে বিষয়গুলো আগে আমরা আমাদের সময় কি হইতো, মানে বাবা হোক মা হোক বা স্যার হোক, নিজের হাতটা ধরতো, মানে আমার নিজের হাত ধরতো, তারপরে এই সরিও হয় না, সরিও লেখাইতো, সরেয়া লেখাইতো, এভাবে করতো না। তো তৎকালীন তো এই ব্যবস্থাগুলো ছিল না। হচ্ছে মানুষ মানুষ এখন বলছে আধুনিক কালে হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠান শিক্ষার কাজ করছে। তাহলে রাষ্ট্র তখন কি এখন দায়িত্ব নিছে যে যেমন হচ্ছে আমাদের আহ, রাষ্ট্র হচ্ছে কি কি করছে, আমরা হচ্ছে যখন ইয়ে করি ক্লাস 6-এ পড়ি, তখন হচ্ছে আমরা মনে হয় প্রথম ক্লাস 6-এ বই কিনছিলাম। মানে বই কিনে নিতে হয়েছিল, যে স্কুলের যে বইগুলো পড়াবে সেইগুলো কিনে নিতে হয়েছে। তো মানে সেই সময়ে এই কিনে নেওয়ার কারণে অনেকে ক্লাস 6-এই পড়েনি। ঠিক আছে? তো এই যে একটা বিষয়, যেমন রাষ্ট্র যদি এটা নিশ্চিত না করে, হ্যাঁ, একটা রাষ্ট্রের মধ্যে, তাহলে হচ্ছে নিরক্ষরতা বাড়বে। বা মানে এই যে এই বিষয়গুলো, হ্যাঁ, ওই যে এর আগে আমরা একটা সাবজেক্ট পড়ছিলাম, মানে যেটা আমরা পড়ছিলাম রাজনৈতিক যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে আহ, ধনী গরিবের সমান অধিকার থাকবে। এই অধিকারকে নিশ্চিত করবে, রাষ্ট্র নিশ্চিত করবে। এই রাষ্ট্রের যদি এই মানে ব্যর্থতা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যে সংবিধান অনুসারে চলার কথা, এই যে আবার সংবিধানে চলে গেলাম, সংবিধানে খালি চলে আসতেছে না, এই মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত হবে না। তো এই জন্য বলছে যে শিক্ষা প্রদান কালে যেমন হচ্ছে আমরা কি করি, যেমন হচ্ছে আমাদের দেশে শহর ও গ্রামের শিক্ষাদান কাজটি পরিবারে করে থাকে। তাছাড়া পারিবারিক জীবনে শিশুরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নম্রতা, ভদ্রতা, দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি গুণ, কি বলছে, গুণগুলো পরিবার থেকে শিক্ষা লাভ করে। তাহলে পরিবার থেকে যে শিক্ষাটা লাভ করবে সেটার কিন্তু একটা কি থাকবে আপনার মধ্যে, কিরকম মানে আমরা আসলে পরিবার থেকে শিক্ষা, নম্রতা, ভদ্রতা, তারপরে হচ্ছে এই যে দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসার দিকগুলো কিন্তু একটা পরিবার থেকেই ফুটে আসে। তারপরে হচ্ছে ধর্মীয় শিক্ষা। তার ৬ নম্বরে ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষাটা লাগবে, শিক্ষা থাকতে হবে। একটা শিশুর বেড়ে ওঠার পেছনে যে পারিবারিক, আমাদের প্রত্যেকটা পারিবারিক যে শিক্ষা, মানে যে ধর্মেরই মানুষ হয় না কেন, সেই ধর্ম অনুসারে কি হয়, একটা শিশু সেই ধর্মর যে রীতিনীতি সেগুলো দেখেই বড় হয় এবং সেগুলো পালন করার চেষ্টা করে। এবং সেই চেষ্টা করাটা কোথা থেকে আসে, যে মা বাবা পালন করতেছে, সেটা হচ্ছে আমিও পালন করি। এখন এই হচ্ছে বলছে, এখানে বলছে অন্যতম একটি কাজ হলো সন্তান সন্ততিদের মধ্যে ধর্মীয় এবং হচ্ছে সামাজিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা। বস্তুত ধর্ম মানুষকে নীতিবান, ন্যায়বান এবং সৎ ও মানে অনুসন্ধানী করে তোলে। তাহলে কি করবে, একটা ধর্ম মানুষকে আসলে কি করে, নীতিবান, হ্যাঁ, ন্যায়বান, তারপরে হচ্ছে সৎ ও সত্যানুসন্ধানী করে। তো এই দিকগুলো এখানে ধর্মীয় শিক্ষাদান একটা পরিবারেই করতে পারে। এখন পরে কি বলছে, পরেরটা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক কার্যাবলী। রাজনৈতিক কার্যাবলীটা কি, ৭ নম্বরে আমরা যাব হচ্ছে রাজনৈতিক কার্যাবলী।
রাজনৈতিক কার্যাবলীটা কি আছে? রাজনৈতিক হচ্ছে পরিবারের গণ্ডিতেই সন্তান সন্ততি নেতৃত্ব, দায়িত্ব, কর্তব্য, নিয়ম শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করে। পরিবারের অন্যতম কাজ হলো সন্তানদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা। তাহলে উপযুক্ত নাগরিক কি করবে? পরিবারকে একটি রাষ্ট্রের সাথে তুলনা করা যায়। হ্যাঁ, কেন? কারণটা হচ্ছে পিতামাতা হলো রাষ্ট্রের প্রধান এবং পরিবার ওই রাষ্ট্রের দ্বারা কি হয়? শিশুরা হচ্ছে পরিচালিত হয়। পরিবারের মধ্যে শিশুরা পরিবারের প্রধানকে আদেশ মেনে চলে এবং পরিবারের মধ্যে সদস্যদের অধিকার, দায়িত্ব, কর্তব্য ধারণা অর্জন করে। পরিবার অধিকারের পাশাপাশি শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। তাহলে এখন দেখেন আমরা যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, রাষ্ট্র পরিচালনার জন্য একজন রাষ্ট্রপ্রধান থাকে। এই রাষ্ট্রপ্রধান কি? আমাদের যেমন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সকল জনগণকে কি করে? পরিচালিত করে, পরিচালনা করে। তাহলে কিভাবে পরিচালনা করে? হ্যাঁ, আমি তো চাইলেই আর আ মানে যেমন ধরেন যে আমার মনের মতো কিছু করতে পারবো না। কারণ রাষ্ট্রীয়ভাবে একজন যেমন এই যে চুরি থেকে শুরু করে একদম সর্বোচ্চ আইন পর্যন্ত যে আইনগুলো প্রণয়ন করছে কিসের কারণে? কারণটা হচ্ছে যে কেউ যেন এটাতে কি না করে, এই ভুল কাজ না করে। এটা হচ্ছে ভুল কাজ করা যাবে না। তাহলে একটা আদেশ দিয়ে দিছে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র থেকে একটা আদেশ আসছে সেটা আমরা মেনে চলি। হ্যাঁ? এই যে মেনে চলাটা, এইটাই হচ্ছে একটা শিশু মানে পরিবারে দেখবেন যে বাবা-মার কথা সব মানে সন্তানই মানে। বা রাতে বের হওয়া যাবে না, এখন বের হওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না। এখন যদি ওইখানে তারপরও আমরা বাধ্য হয়ে যাই, তাহলে পরবর্তীতে আমাদের কি হয়? তো একটা বকুনি খাইতে হয় বা বাবা-মা ধরে ক্ষতি হয়। বাবা-মা ধরে মারে। তারপরে হচ্ছে আ যদি এখন 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 তো এখন পর্যন্ত তো আমাদেরকে মানে বকা খাবার বন্ধ। জি? খাবার বন্ধ করে দিবে। হ্যাঁ, খাবার তো বন্ধ। আজকে মানে রাতে আসলে খাবার নাই। তারপরে এখন পর্যন্ত আমাদেরকে বকা খেতে হয়। কত রকমের বড় মানে এখন তো মানে এখন আবার ওই যে গালি দেওয়ার একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছো। হ্যাঁ, এই এখনো মানে কোনদিন যদি লেট হয় এই ধরনের গালি আরকি খেতে হয়। তো যা হোক এটা এই ধরনের এইজন্য এটা রাজনৈতিক কার্যাবলীর সাথে তুলনা করছে। সামাজিকীকরণের কার্যাবলী। সামাজিকীকরণের কার্যাবলীটা কি? এটা হচ্ছে ৮ নম্বরে আমরা দেখব হচ্ছে আচ্ছা এটা আপনাদের তো যেহেতু দিবই, ছবি দিবই। তাহলে এমনিতে আলোচনা করি। একটু মনে রাখবেন। আর যারা লিখতেছেন শুনে একটু লিখে নিবেন। ঠিক আছে? তাহলে এখানে লিখলে আবার দেখা যাচ্ছে বেশি সময় লাগতেছে। আমরা একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি। কারণ প্রশ্ন মনে হয় ৩ টা না ৪ টা না ৪ টা না ৫ টা। যা হোক এখানে পরে বলছে যে সামাজিকীকরণের কার্যাবলী। পরিবারের অন্যতম কাজ হলো শিশুদের বা সন্তানদের উপযুক্ত সামাজিক জীব হিসেবে গড়ে তোলা। তাহলে উপযুক্ত সামাজিক জীব। এই উপযুক্ত সামাজিক জীব বলতে উম একটা শিশু যেভাবেই কি জন্ম মানে বড় হোক না কেন, সেটা যে যদি আপনারা ভাবেন যে এটা তো প্রত্যেকটা জীবই যখন বড় হবে তখন তো সে সামাজিক জীব। আসলে ওই যে সমাজেরও একটা রীতিনীতি বিধিবিধান আছে না? সেই অনুসারে সে যদি সবসময় সেইগুলোর ভুল করতেই থাকে তাহলে সমাজ কি তাকে রাখে? সমাজ কিন্তু না। রাখে না। যেমন হচ্ছে একটা সমাজে ধরেন কোন এক ব্যক্তি প্রতিনিয়ত আজকে ওই পাড়ায় হোক, কালকে ওই অঞ্চলে হোক বা আরেক অঞ্চলে হোক, চুরি যা পারে আরকি করে। ভুল করে আসে। তাহলে সেটার দ্বারা কি হয়? একটা কিন্তু সমাজ বা একটা পাড়া, একটা অঞ্চল কিন্তু খারাপ হয়। হয় কি না? যে ওই পাড়ায় তো বা ওই অঞ্চলে জি তো ভাইয়া। চোর বেশি। হ্যাঁ? তো এই যে বিষয়গুলো এটা তাহলে এই যে এটার কারণে এখন আমাদের বা আমার এলাকায় এরকম ব্যক্তি আছে যে গুণীমানী ব্যক্তিগুলো সেগুলো তো আর চাইবে না যে তোর জন্য আমরা কি খারাপ হবো? এটা চাইবে? তো এই যে বিষয়টা না। এই বিষয়গুলো বলা আছে যে আসলে সামাজিক জীব হিসেবে তাহলে এই কাজগুলো অন্যায়, হ্যাঁ? এই কাজগুলো করা যাবে না। তো এখন আরো এখানে বলছে যে মোট কথা শিশুকে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা পরিবারই দান করে।
আবার অন্যদিকে সামাজিক নিয়ন্ত্রণের কাজটিও পরিবার করে। সামাজিক নিয়ন্ত্রণের কাজ অনেক সহজ হতে পারে যদি শিশুকালে এবং কৈশোরে পরিবার থেকে এক ধরনের প্রশিক্ষণ পায়। এই যে ওই একটু আগে আমরা বললাম যে এখানে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, বড়দের সম্মান করতে হবে, হ্যাঁ, ছোটদের স্নেহ করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো শিক্ষা কোথা থেকে পাইছি? পরিবার থেকে পাইছি। এখন এই পরিবার থেকে ওই পরিবার জন্য থেকে বলছে যে পরিবারে একটা শিশুকালে বা কৈশোরে পরিবার থেকে এই প্রশিক্ষণ কি পায়। তো সুতরাং আমরা এদিকে বলতে পারি যে পরিবার একদিকে যেমন সন্তানদের সামাজিকীকরণ করতে, তেমনি অন্যদিকে সামাজিক নিয়ন্ত্রণের কাজটিও করছে। আসলে ৯ নাম্বার হচ্ছে চিত্ত বিনোদনের কাজ। আসলে এটা চিত্ত বিনোদনের কাজ কিরকম? যেমন মানে একটা পরিবারের প্রতিনিয়ত একই ধরনের রুটিন কিন্তু থাকেই থাকে। ঠিক আছে না? যদি আপনার মনে করেন পরিবারে চাকরিজীবী থাকে তাহলে সকালে উঠে এই রান্না-বান্না করে সব কাজ মেকআপ করে খাওয়া-দাওয়া করে চাকরিতে মানে যাইতে হবে। ধরেন এখন তো উভয়েই চাকরি করে, পুরুষ এবং নারী উভয়ে। যদি নারী থাকে তাহলে তো অনেকটা কাজ বেশি। আর যদি পুরুষের থাকে সে উঠবে, ইয়ে করবে, খাবে, চলে যাবে। এই যে বিষয়গুলো, হুম? এখন এই যে প্রতিনিয়ত এটা করতে কি হয়? একঘেয়েমি আসে। এই একঘেয়েমিটা কাটার জন্য চিত্ত বিনোদন, ব্যায়াম, তারপরে হচ্ছে একটু বিনোদন, এগুলোর দরকার আছে। এখন হুট করে হয়তো পরিবারের সবাইকে নিয়ে এখন পিকনিকে যাওয়া যায়। তারপরে হচ্ছে এই যে আমরা স্কুল কলেজ থেকে পিকনিকে যাচ্ছি, হ্যাঁ? এটা কিন্তু ওই চিত্ত বিনোদনের অংশ একটা। তাই তাই তো? জি ভাইয়া। জি তো ভাইয়া। এই যে চিত্ত বিনোদন আমাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে একঘেয়েমি কাটানোর জন্য। তারপরে হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। পরিবার হলো সমাজের অন্যতম একটি উপাদান। তার উপাদানটা কি? পরিবারে যদি শিশুকালে বা শৈশবে বা কিশোরে ভালোভাবে শিক্ষা লাভ করে তবে তা সামাজিক নিয়ন্ত্রণে অবদান রাখে। যেহেতু পরিবার সমাজেরই অংশ তাই পরিবারের শিক্ষাই সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে। পরিবার সমাজ নিয়ন্ত্রণের কাজটি ভালোভাবে করে। এই হচ্ছে ১০ টা টপিক। এই ১০ টা টপিকে আসলে আমরা বলব যে একটা আধুনিক পরিবারের কার্যাবলী হচ্ছে এগুলো। কি কার্যাবলী পড়লাম? কেউ বলতে পারবেন? তো আমরা কার্যাবলীগুলো বললাম হচ্ছে কি জৈবিক কার্যাবলী জৈবিক কার্যাবলী আবার ২ প্রকার। স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা, সন্তান জন্মদান, তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক কার্য, তারপরে নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণমূলক কাজ, তারপরে অর্থনৈতিক কার্য, শিক্ষামূলক কার্যাবলী, ধর্মীয় শিক্ষাদান, রাজনৈতিক কার্যাবলী, সামাজিকীকরণের কার্যাবলী, চিত্ত বিনোদনের কাজ, সামাজিক নিয়ন্ত্রণ। তাহলে আমরা উপসংহার কিভাবে লিখতে পারি? সুতরাং বা পরিশেষে আমরা বলতে পারি পরিবারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা বা সামাজিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা, সুনাগরিক হিসেবে গড়ে তোলা, বিনোদনের ব্যবস্থা করা পরিবারের অন্যতম কাজ। তাহলে এগুলো যদি পরিবার এগুলো করবে। কার জন্য? এই যে সমাজের যে কি সুষ্ঠু সম্পাদন করা, কার্যাবলীকে সুষ্ঠু সম্পাদন করা মানে সামাজিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা, সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তারপরে হচ্ছে বিনোদনের ব্যবস্থা করা। তাহলে আমরা যেভাবে বলতে পারি যে পরিবার অনেক কাজেই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়া নিচ্ছে। এই যে পরিবারের অনেক কাজেই এখন বিভিন্ন প্রতিষ্ঠান ভাড়া করে নিচ্ছে। তবুও পরিবার হলো সকল কার্যাবলীর প্রাথমিক প্রতিষ্ঠান। যেহেতু পরিবারের শিশু জন্মগ্রহণ করে তাই প্রাথমিক শিক্ষা তারা পরিবার কাছ থেকেই পায়। এখন কিভাবে বলেন? ওইভাবে মনে করেন যে স্বামী স্ত্রী আছে উভয়ই হচ্ছে জব করে, উভয়ই চলে গেল। এখন সন্তানকে কে দেখবে? এখন সন্তান দেখার যে কার্যাবলী হয়তো আপনারা সেদিন একটা ভিডিও দেখলাম কিরকম করে, যেমন হচ্ছে স্বামী স্ত্রী উভয়ই জব করে, এখন সন্তানকে লালন পালন মানে সারাদিন দেখার মানে যে যত্নটা, সারাদিনের যে যত্নটা, এটার জন্য একজনকে লোক রাখছে। সেই লোক কিন্তু কি করে বা মহিলা রাখছে, সেই মহিলা তার সন্তানের যা যাবতীয় সারাদিনে সে কি করবে না করবে, কি করা যাবে, কি করা যাবে না, ঠিক আছে? সে যেন মানে বিরক্ত বোধ না করে, এইটার জন্য একজন লোক রাখছে। পরিশেষে দেখা গেল এরকম একটা বিষয়, আহ
একদিন প্রশ্ন করলো স্বামী স্ত্রীকে যে বাবু কি হতে চায়। এখন বাবু মানে বাবু ডাইরেক্ট মানে স্বামীর সামনে উত্তর দিল স্ত্রী যে বাবু তো ইঞ্জিনিয়ার হবে। তারপরে যে তার ফেভারিট খাদ্য কি? এরকম বা ফেভারিট ফুড কি? তো এখন যে একজন মানে স্ত্রী বলতেছে পায়েস। এরকম আরকি কথাবার্তা হচ্ছিল। তখন আ বলতেছে যে, "তুমি বাবুকে ডাকো।" সে বাবুকে ডাকলো। ডাকার পরে দেখতেছে এখন এই প্রশ্নগুলো করো। যখন বলছে যে, "বাবু তুমি কি হতে চাও?" ডিরেক্ট প্রশ্ন উত্তর হচ্ছে আ ও এখানে একটু ব্যাপার আছে। সেটা হচ্ছে কি ২ জন কাকে ডাকছে। অর্থাৎ সন্তানকে প্লাস হচ্ছে ওই যে কাজের আ লোকটা বা মহিলাটা ছিল সেই মহিলাটাকেও ডাকছে। এখন বলতেছে যে আ "কি হতে চাও?" বাবুকে যখন প্রশ্ন করে, "কি হতে চাও?" "ডাক্তার।" এখন ওই মহিলাটাও ডিরেক্ট মানে একসাথে আরকি ডাক্তার। তাহলে এখন ওই মানে মহিলা এবং হচ্ছে সন্তানের উত্তর হচ্ছে সেম। মানে সাথে সাথেই হয়ে যাচ্ছে। তো এইটা বিষয় খেয়াল করলো যে আমরা যে এই শিশুদের আ মানে এইভাবে লালন-পালন করতেছি, তাদের কি চাই, তাদের কি মন মানসিকতা গড়ে উঠতেছে সেইটা আমরা কিন্তু ধরতে পারতেছি না। কি কারণে? কারণ ওই যে ওইভাবে পালন করার ক্ষেত্রে। বুঝা গেছে ব্যাপারটা? এখন একজন শিশুর প্রতিনিয়ত প্রতিদিন একটা মহিলার সাথে কি করবে? মানে মহিলা তার মায়ের মতো হচ্ছে আদর স্নেহ করে তাকে দুপুরে খাওয়াবে, সে দুপুরের পরে কি করবে না করবে, দুষ্টামি করলে তাকে শাসন করবে। তার মানে মায়ের রোল সে পালন করতেছে একজন মহিলা। তার শিশুর মন মানসিকতা ঐরকমই কিন্তু তৈরি হয় এবং উনার সাথেই যে শিশুকে বেশি সময় দিবে তার সাথেই কিন্তু এই শিশু শেয়ার করে এগুলো বেশি। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ব্যাপার। ঐজন্য বলছে যে এখানে এই যে ভাড়া করে নিচ্ছে। ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া। তো আর পরের একটা বিষয় আছে পরের প্রশ্নটা, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব আলোচনা করো। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ বা বিবাহের গুরুত্ব আলোচনা করো। বিবাহ কি? কতটুকু গুরুত্ব দিছে? এখানে এই কথাটা বলছে। তো ২.২৬ এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, সমাজ বা সামাজিক বিষয় থেকে কেন আসলে বিবাহটা দরকার? কি কারণে করার দরকার বিবাহ? এই বিষয়গুলো নিয়ে এইখানে আলোচনা করা হয়েছে বা এই প্রশ্নে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে যে সমাজ। এই সমাজ আমরা সমাজের বিস্তারিত পড়লাম। যেমন এখানে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মানে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে একটা পরিবার। এই পরিবার গঠিত হয় একটা বিবাহের মাধ্যমে। স্বামী-স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারপরে কিন্তু পরিবার শুরু হয়। এই পরিবার থেকেই সামাজিকীকরণ বা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। তাই বলছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ কতটুকু গুরুত্ব? তাহলে এখানে ১ম এ আমরা কি দিব? ১ম এ দিব হচ্ছে ভূমিকা। আমাদের ভূমিকায় কি থাকবে? সরি। বিবাহ হলো পরিবার ও সমাজ গঠনের হাতিয়ার। তাহলে বিবাহ কি? পরিবার ও সমাজ গঠনের মূল হাতিয়ার। তার মানে বিবাহ না করলে হাতিয়ার। পরিবার গঠন হবে না, পরিবার না থাকলে সমাজ গঠন হবে না। বুঝা গেছে? পরিবার গঠন না হইলে সমাজ গঠন হবে না, জি। সমাজ গঠন না হইলে কি হবে না? সামাজিক প্রতিষ্ঠান গঠিত হবে না। সামাজিক প্রতিষ্ঠানগুলো না থাকলে মানে রাষ্ট্রে কোনো মানুষই থাকবে না। এরকম একটা বিষয়। বা পৃথিবীতে মানুষ থাকবে না। ওই যে এখন এইখানে যে পরিবার ও সমাজ গঠনের মূল হাতিয়ার বলছে, এই কারণেই বলছে যে বিবাহ দ্বারা যেহেতু পরিবার শুরু হয়, যেমন বিবাহ ছাড়া পরিবার ও সমাজ গঠন অসম্ভব। কেন? কারণটা হচ্ছে মানুষ সামাজিক জীব হিসেবে বিবাহের কিছু সামাজিক গুরুত্ব অবশ্যই থাকবে। সমাজই হলো সভ্যতার মূল কেন্দ্র। সমাজই কি? সভ্যতার মূল কেন্দ্র। বিবাহ হলো একটি সামাজিক প্রতিষ্ঠান ও চুক্তি যা এর নিশ্চয়তা দেয় যে তারা বৈধভাবে কি করতে পারবে? মানে একসাথে থাকতে পারবে। বা আ কি এইটার কিন্তু আ মানে একসাথে চলাফেরা। এখন আপনার মনে করেন যে বিয়ে হয় নাই বা আপনি এখন কি বা আমরা যেটা ব্যাচেলর আছি সেই ক্ষেত্রে আমরা যদি
যেমন ছেলে হিসেবে ছেলে হলে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াই, তাহলে সেটা কিন্তু বৈধতা চোখে কেউ দেখবে না। দেখবে কি? না। ক্ষেত্রে ও না, না অনেক ভাইয়া। ক্ষেত্রে আবার দেখবে। এখন বিষয়টা চলে আসলো হচ্ছে যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, হ্যাঁ? অনেকে বললে যে এটা আমার গার্লফ্রেন্ড হয়, আমি চলতেই পারি, তার সাথে চলার আমার অধিকার আছে। ঠিক আছে? এখন সে মেয়ে হিসেবে বলবে যে বয়ফ্রেন্ড হয়, সেটা তার সাথে চলার আমার অধিকার আছে। না কিন্তু ভাই, তারপরেও সেটা সামাজিকভাবে বৈধ না। হ্যাঁ, এই যে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। সমাজ কি সেটাকে বৈধ হিসেবে গ্রহণ করবে? না, না ভাইয়া। করবে না। ওটা তাহলে আমাদের খামখেয়ালি চোখে বৈধ। খামখেয়ালি চোখে বৈধ। গুড, ভালো কথা বলছেন। যেটা হচ্ছে আমাদের মনোভাবের কাছে বা আমাদের বয়সের কাছে সেটা বৈধ মনে হচ্ছে। এটা বয়সেরও একটা ব্যাপার আছে। ঠিক আছে? এই বয়সের কাছে মনে হচ্ছে বা খামখেয়ালির কাছে যেটাই বলেন, মনে হচ্ছে যে না, এটা আমাদের বৈধ। কিন্তু আসলেই সেটা হচ্ছে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে কোনো বৈধতা নেই। এখন আমরা এটাও ভয় করি যে হচ্ছে আমার এলাকার বা আশেপাশের মানুষ দেখে ফেললো নাকি, আশেপাশের মানুষ কি বলবে, খারাপ বলবে, মেয়েটা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা ওই ছেলেটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেক বড় হয়ে গেছে, এই ধরনের কথা শুনি। এগুলা কিন্তু আহ, জি ভাইয়া। এরকম কথা তো হয়ই। হ্যাঁ হয়। আমরা তো বিশাল হাই। আচ্ছা দেখেন, এই আমরা যখন এইটা চিন্তা ভাবনা করি, এটার বৈধতা নাই, তাহলে এটার একটা মাত্রই আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে, অনেক কান্ট্রিতে আছে, যেমন হচ্ছে একসাথে থাকে, ওই যে লিভিং বলা হয়, লিভিং রিলেশনশিপ, জানেন তো নাকি? জানেন জি এই ভাইয়া। এই কথাটার সাথে জি। মানে শুনছেন এবং এইটা সম্পর্কে জানেন যে লিভিং রিলেশনশিপ আছে, বলেন? ভাইয়া এখন তো সবাই জানে, এই কথাটার সাথে সবাই পরিচিত। ওইটাই বলতেছিলাম যে এখন তো না জানার কোনো কিছু নাই, সব তো জানার কথা যে লিভিং রিলেশনশিপ একসাথেই স্বামী স্ত্রী, হ্যাঁ, যেরকম আমরা একটা পরিবারের চলে ঠিক এরকম ভাবেই চলবে, যদি তারা এক মানে সেটার একটা নির্দিষ্ট সময় তারা সিলেক্ট করে। এই সময়টা কোনো মানে আইনানু কোনো ব্যবস্থা নেই যে এত বছর সেটা তারা দুইজনেই সিলেক্ট করবে যে আমরা 2 বছর 3 বছর বা 5 বছর বা 1 বছর একসাথে থাকবো, যদি আমাদের মনে হয় যে বাকি সময়টুকু আমরা কাটাতে পারবো, তাহলে একসাথে কি বিবাহ বন্ধনে মানে ইয়া করবো, এক হবো আরকি। তো সেই অনুসারে তারা একসাথে চলাফেরা, একসাথে থাকা বসা, এই মানে এক এক কথায় হচ্ছে স্বামী স্ত্রীর যে একসাথে বৈধতা, সেই বৈধতা তারা নিয়ে নেয় একে অপরের সাথে। এই হচ্ছে লিভিং রিলেশনশিপ। তো এখন এগুলো আমাদের আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এর প্রভাবটা আবার বেশি। এখন এই প্রভাবটা কি কারণে বেশি আমি বলি, হ্যাঁ, এখানে মাইন্ড করার কিছু নাই। একটু যে এটার হচ্ছে একটা বয়সের একটা ব্যাপার। যেমন হচ্ছে এটা হচ্ছে অনেকেরই হচ্ছে, যেমন যে শারীরিক যে কথাটা বলছে, এখানে একটা কথা বলছে যে বৈধভাবে, যেমন হচ্ছে ওইটা আগের প্রশ্নটাতে ছিল। আগের প্রশ্নটাতে সুন্দর করে লাইনটা ছিল। তো আমরা একটা প্রশ্ন টপকে আরেকটা প্রশ্ন করতে শুরু করছি। এই কথাটা আচ্ছা, এই যে এখানে বিষয়টা, পরিবারবিহীন ব্যক্তিরা তাদের যৌন তৃপ্তি মেটানোর জন্য অবৈধ পন্থা বেছে নেন। এই যে বিষয়টা, এটা কিন্তু অবৈধ একটা পন্থা। তাহলে হ্যাঁ, এই জন্য বললাম যে হচ্ছে পারিবারিক বিহীন, এটা তো পরিবার কখনোই এটা ইয়া মানে কি করবে না, হ্যাঁ করবে না বা রাজি হবে না। হবে কি? তাহলে পারিবারিক বিহীন যে মানে ব্যক্তিরা এই ধরনের এই যে লিভিং রিলেশন এর কথাটা যেমন বলছিলাম, এইটা ঘটে। তারা দুইজনেই অর্থাৎ হচ্ছে মেয়ে ছেলে দুইজনই একটা ডিসিশন নেয় যে আমরা যেহেতু পরবর্তীতে বিয়ে করব বা আমি তোমার সাথে থাকতে পারবো কিনা, তুমি
আমার সাথে থাকতে পারবে কিনা, তার জন্য আমরা একটা বছর কি একসাথে, যদি মনে হয় পরবর্তী জীবন একসাথে কাটাতে পারবো তাহলে বিবাহ করব, আর না হলে কি তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়, এই ধরনের বিষয়টা, ওই কথাটা এখানে বলছে যে বিবাহবিহীন ব্যক্তিরা তাদের যৌন তৃপ্তি মেটানোর জন্য অবৈধ পন্থা বেছে নেয়। কথাটা বোঝা গেছে? যেমন এখানে আবার এখন আমরা জি ভাইয়া। ভাইয়া যে বৈধতা তাহলে আমাদের অবশ্যই দরকার আছে, আছে কিনা? জি জি না, আমরা ভালো মানুষ। তো এগুলো হচ্ছে ওই যে কি বলে একটু আগে যেটা বললাম। তো এখানে বলছে বিবাহের সামাজিক গুরুত্ব। আমরা সামাজিক গুরুত্বগুলো কি কি দেখবো? প্রথমে হচ্ছে পরিবার গঠনের স্তম্ভ। পরিবার গঠনের স্তম্ভ হচ্ছে প্রথম এই স্তম্ভ হচ্ছে বিবাহ। বিবাহ বন্ধনের মাধ্যমে যখন হচ্ছে সমাজ যে স্বীকৃতি, সমাজের স্বীকৃতি বা বৈধতা, আইন চুক্তি যেটাই বলেন, একটা বৈধ সম্পর্ক লাভ করে, সেই বৈধ সম্পর্কের মাধ্যমে পরিবার গঠন হয়। তখন কিভাবে মানে গঠন হয়? বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী কি করে উত্তরাধিকার ইয়ার জন্য জনতার মানে কি সন্তান দান দেয়, মানে জন্মগ্রহণ করে, জন্ম ইয়ে ইয়ার মাধ্যমে একটা উত্তরাধিকার সেটার হচ্ছে কি স্বীকৃতি পায়, এবং হচ্ছে আবার একটা কথা বলছে যে বিবাহ পরিবারকে সমাজ স্বীকৃতি দেয় এবং দীর্ঘস্থায়ী করে। তারপরে বিবাহ পরিবার গঠনের পূর্ব শর্ত। অবশ্যই পরিবার গঠনের বিবাহ মানে পূর্ব শর্ত হলো বিবাহ। এই বিবাহ মাধ্যমে পরিবার গঠিত হয়। তারপরে হচ্ছে এই যে এই কথাটা বলছে বৈধ যৌন ক্রিয়ার মাধ্যম, তাহলে এটা একটা বিবাহ। তারপরে বলছে যে অর্থনৈতিক সহযোগিতা সরবরাহ। এটা কেন স্কিপ করলাম? কারণটা হচ্ছে এইটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করলামই, যে যেগুলো আলোচনা করলাম সবগুলো এই যে বৈধতা নিয়ে যা কিছু আলোচনা করলাম সবগুলোই হচ্ছে এই যে বৈধ যৌন ক্রিয়ার মাধ্যম। এগুলো হচ্ছে আমরা একমাত্র পাবো হচ্ছে বিবাহ বিবাহের দ্বারা। যেমন সমাজ স্বীকৃতি, যেটাকে সমাজ স্বীকৃতি দিবে সেটাই হচ্ছে আমাদের বৈধ আইনানুগ যেটা ব্যবস্থা। অর্থনৈতিক সহযোগিতা সরবরাহ। অর্থনৈতিক সহযোগিতা সরবরাহ কিভাবে? বিবাহ সমাজের শ্রমিক বিভাজন আনে নারী এবং পুরুষ ভেদে। বিবাহ মানে বিবাহিত স্বামী স্ত্রীরা নিজেরা কাজকে ভাগাভাগি করে এবং নিজেরা তা সম্পন্ন করে। তাহলে এইটা আমরা দেখতেছি যে নিজেদের কাজকে ভাগাভাগি করে এবং নিজেরা তা সম্পন্ন করে, অনেকেই করে না। এক পক্ষকে কাজ করতে হয়, এক পক্ষকে কাজ করতে হয় না, যার জন্য অনেক সমস্যা আমরা দেখতে পাই। ঠিক আছে? এটা ব্যাপার না। আমরা এখন উন্নত সমাজ, এই উন্নত সমাজ কি করবে? ভাগাভাগি হিসেবে কাজ করবে। অর্থাৎ হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। তাহলে আমি যদি ভাত রান্না করতে পারি তুমি কেন পারবে না? আমি যদি তরি তরকারি যা যাবতীয় আছে সব করতে পারি তুমি কেন করতে পারবে না? তোমাকেও করতে হবে। কথা কি ঠিক? ঠিকই তো। ঠিক ঠিকই তো, হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। ঠিক তো, কথা একদম 100% রাইট। তারপরে এইটা বলছে আমরা তারপরে বলছে স্বামী স্ত্রীর মধ্যে আবেগের নিয়ন্ত্রণ, আবেগের নিয়ন্ত্রণ বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে সামাজিক সংহতি, সামাজিক কিছু সংগতি থাকতে পারে, সেই সামাজিক সংগতি গুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে বাল্য বিবাহ কমিয়ে আনা। বাল্য বিবাহ কমিয়ে আনা এটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামাজিক আহ এটা ইয়ে করতে হবে। কারণ হচ্ছে কি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের বেশি আমরা একটা বিবাহের আইন পাই রাষ্ট্র দ্বারা, মানে বাংলাদেশের রাষ্ট্র কর্তৃক একটা, সব দেশে সব রাষ্ট্রেরই আছে সেটা, কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্র কর্তৃক যে আইনটা আমরা পাই সেটা সর্বনিম্ন বিবাহর বয়স মেয়ে হলে কত হবে বলেন? আমরা তো সবাই জানার কথা। 18 18। আর হচ্ছে ছেলে হলে সর্বনিম্ন বয়স হচ্ছে 21। তো 21 এখন দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন কি এই যে এখনো এই বুধবারে মনে হয় একটা ইয়ে আসে, বুধবারে একটা ইনভাইট আছে, সেখানেই একটু মানে স্টুডেন্টের দেখেন আমাদের এই গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়, শহর অঞ্চলে একটু এটা কম ঘটে। তো গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে
একটা পরিবারের মেয়ে একটু সুন্দর হলে তাকে নিয়ে নানান চিন্তা। হ্যাঁ, কি হবে? কি আবার পরিবারের মান-সম্মান খাবে কিনা? এই যে বিষয়গুলো নিয়ে আ একটা ফ্যামিলি মানে হচ্ছে স্বচ্ছতা থাকে না। যে আমি আমার মেয়েকে এতদূর পর্যন্ত পড়াবো। হ্যাঁ? এখন দেখেন আ কিছু জিনিস আপনাকে আ নিজে সজ্ঞানে কি করতে হবে? সেটাকে হ্যান্ডেল করতে হবে। এখন এইটা করার দায়িত্ব হচ্ছে পরিবার এবং হচ্ছে যখন একটা বয়স আসবে বোঝার একটা সেটা একটা সন্তানের, তখন ওই সন্তানের ওই সময়ে যে সমস্যাগুলো হবে এইটা বোঝার দায়িত্ব কিন্তু একটা পরিবারের। অর্থাৎ বাবা-মা বা ভাই যদি বড় ভাই থাকে সেগুলোর। এখন সেগুলো না বুঝিয়ে ওই একটা জিনিস চাপে দেওয়া এটা কিন্তু আসলে ঠিক নয়। তো সেক্ষেত্রে আমরা মানে এই যে বললাম যেটা, দেখলাম হচ্ছে ১৪ বছর ১২ বছর অর্থাৎ ক্লাস 9, 10 ও পাস করে নাই। অনেক আ মেয়ের বিয়ে হচ্ছে। তাহলে এই যদি ১৮ বছরের নিচে বিয়ে হয় কারো সেটাকেই তো আমরা বাল্যবিবাহ বলি নাকি? জি ভাইয়া। এখন আপনারা এখানে আছেন ৬ জন আমি সহ ৬ জন। তাহলে এই ৫ জন আছে। আপনাদের এখানে সায়েন্সের স্টুডেন্ট আছেন? জি ভাইয়া। উম আপনি? বর্ষা আপু আপনি সায়েন্সের? জি। আচ্ছা আপনি ভালো হ্যাঁ। ভালো বলতে পারবেন যে আসলে এই যে আমরা যখন আমাদের যে যেমন শরীরে কোষ থাকে নাকি? একটা মানুষের মানে জীবের অসংখ্য কোষের মাধ্যমে একটা কি জীবের গঠন হয়। তাই তো? এই যে একটা জীব জি একটা কোষের ভাইয়া। অসংখ্য কোষের মাধ্যমে গঠিত হইলো, এই গঠনটা হয় কার কাছ থেকে? মানে ১ম যে কোষটা দ্বারা একটা জীবের জন্ম হয় সেটা কিন্তু মা-বাবা। তাই তো? মা-বাবার মাধ্যমে এই কোষ বিভাজিত হতে আজকে আমরা যে বছর মানে যত বছরেই আসি না কেন সেইটার বিভাজন দ্বারাই কিন্তু। এটার আবার একটা জিনিস আছে। এই যে মানুষ আ অর্থাৎ একটা শিশু থেকে মানুষ, মানুষ থেকে বৃদ্ধ, হুম? অর্থাৎ এই যে সময়টা, এটা কেন হয়? এটা হচ্ছে আবার কোষের কারণেই হয়। একটা যখন একটা জীব সৃষ্টি হয় সেটা হচ্ছে বাবা-মার আ অর্থাৎ কোষ দ্বারাই সৃষ্টি হয়। এই একটা কোষ আগে থাকে, একটা কোষ থেকে ২ টা এভাবে চলতে একটা মানে যদি বলি আমাদের মানুষের ক্ষেত্রে একটা প্রাণীর সৃষ্টি হয়। সেই যখন একটা শিশু জন্মগ্রহণ করবে, করার পর থেকে এই যে তার বেড়ে ওঠা, এটা কিন্তু কোষ বৃদ্ধির মাধ্যমে। এখন এটা একটা নির্দিষ্ট কি আছে? সময় আছে যে কোষ বৃদ্ধি হবে। সেটা হচ্ছে ২৫ থেকে বা ২৪ থেকে ২৫ বছর। তো এই ২৪ থেকে ২৫ বছর শরীরের বিভিন্ন গঠন পরিপূর্ণ হবে কোষ বিভাজনের দ্বারা। এখন এই কোষ বিভাজন যদি আপনার এই কোনো কারণে এই কোষ বিভাজনকে আপনি বাধা দেন, তাহলে আপনার ওই গঠন থেকে আপনি কি হলেন? মানে বাইরে চলে আসলেন। তার মানে ওই গঠন আপনার সম্পূর্ণ হবে না। আপনি দেখে থাকবেন যেগুলোই বাল্যবিবাহ হয়েছে বেশিরভাগ সমস্যা, হ্যাঁ? তখন হচ্ছে কি আ যখন সন্তান-সন্ততি নেয় তখন একটা প্রচুর সমস্যা হয়ে যায়। এখন অনেকেই সেই ক্ষেত্রে মারা যায়। অনেকের মারা না গেলেও, হ্যাঁ? সেই ক্ষেত্রে হচ্ছে যে গুরুত্বপূর্ণ সমস্যা হয়। মানে গুরুতর সব সমস্যাগুলো দেখা দেয়। এটার একমাত্র কারণ হচ্ছে আপনি যখন দেখবেন আপনার প্রাপ্ত যে গঠনটার দরকার বা আপনার শারীরিক যে গঠনের প্রয়োজন, সেই শারীরিক গঠনের সক্ষমতায় আপনি হচ্ছে যাচ্ছেন না। তখন আপনি যাচ্ছেন না কিন্তু তারপরেও ওই গঠন অনুসারে আপনাকে কার্যক্রম করতে হচ্ছে। তার মানে ওই গঠনটাই আপনার হয় নাই। তাহলে কিন্তু আ এই সমস্যাগুলো হবেই। আমরা যদি একটা যে প্রাথমিক যে ভিত্তি যেটা আমরা বলি, একটা ঘরের যদি আমরা ফ্ল্যাট ওঠাবো, প্রাথমিক যে ভিত্তিটা যে গঠন দরকার, যেভাবে গঠন দরকার সেভাবে যদি আমরা না করি, দেখা যাচ্ছে যখন ৩ তলা ওঠাবো ওই রানা প্লাজার মতো হয়ে যাবে। ১ বছর না যাইতেই ভাঙে পড়ে যাবে। ঠিক এই যে বিষয়গুলো আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো এইজন্য ১৮-২১ কেন সিলেক্ট করে দিচ্ছি? আমাদের মানে প্রাথমিক যে গঠনগুলো আছে, সেই গঠনগুলো একটা ছেলে বা মেয়ের, ঠিক আছে? এই
বয়সের পূর্ণতা না পেলে গঠন সম্পূর্ণ হবে না। কারণ আপনি বা আমি বা আমরা বা সবাই একদিনে আর এত বড় হয়নি। হয়েছে কি? এটা তো সময় লাগছে। তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো এটার আবার যারা ইন্টারমিডিয়েট ভাইয়া করছেন তারা এটা আরো বিস্তারিততা আছে। আমরা আমরা যারা অনার্স লেভেলটা সায়েন্স পড়ছি সেটার আরো অনেক বিস্তারিততা আছে। তো এটার আলোচনা করলে শেষ হবে না। তো আমরা যাই হচ্ছে পরের ইয়াতে তার ভারসাম্যমূলক পরিবেশ গঠন। এখানে কি ভারসাম্যমূলক পরিবেশ গঠন করতে হবে, নতুন নতুন কাজের সৃষ্টি, বিবাহ স্বামী এবং স্ত্রীর জন্য সৃষ্টি হিসেবে আসে। বিবাহের পূর্বে অনেক নারী পুরুষ কাজ করতে চায় না। তারা আসলে দিন কাটিয়ে দেয়। আবার আহ আবার অর্থ উপার্জনে আগ্রহ হয় না। এখন বিষয় হচ্ছে একটা ছেলে ঘুরে ঘুরে বেড়াইলো বা সে কাজ করতে বলতেছে, কাজ খুঁজতে বলতেছে, হ্যাঁ? সে কাজ করতেছে না। যখন সে বিবাহ বন্ধনে একজনের সাথে আরেকজন কি হয়ে যায়? আবদ্ধ হয়ে যায়, বিবাহ করে নেয়, তখন একটা ব্যাপার দায়িত্ব চলে আসে। একটা দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্য তখন তাকে কিন্তু বাধ্যতামূলক কি করতে হয়? কাজকর্ম একটা খুঁজতেই হয় এবং কাজ করতেই হয়। এই হচ্ছে বিষয়। এটা এজন্য নতুন কাজের সৃষ্টি করে। আচ্ছা, সন্তানদের বৈধ পরিস্থিতি প্রদান, তারপরে আছে সংস্কৃতি রক্ষা করা, তারপরে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ। চিত্ত বিনোদন এখানেও আছে, চিত্ত বিনোদন। তারপরে আছে উপসংহার। এই পরিশেষে আমরা কি বলতে পারি? এটা নিয়ে একটা আলোচনা। তো আমরা এটার পরে যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে পরিবারের সাম্প্রতিক প্রবণতা। এই পরিবারের সাম্প্রতিক প্রবণতা, পরিবারের যে কার্যাবলীগুলো আছে এগুলোই শুধুমাত্র একটু পরিবর্তন আছে। তো আপনারা আচ্ছা একটু আমরা 23 নাম্বার প্রশ্নটা দেখব যে পরিবারের সাম্প্রতিক যে প্রবণতা সমূহ যা আলোচনা করতে বলছে, যে আলোচনা করো পরিবারের স্বাভাবিক সামাজিক যে কি আছে এখানে, যে সাম্প্রতিক যে প্রবণতা সমূহগুলো আছে সেগুলো আলোচনা করতে বলছে। এখন পরিবার নিয়ে আমরা যে ব্যাখ্যাটা বা ভূমিকাটা দিলাম, এই পরিবার নিয়ে প্রশ্ন আসলে ভূমিকাগুলো কিন্তু আপনি মোটামুটি একই দিতে পারেন, ঠিক আছে? বা একটা প্রশ্ন এখান থেকে তো একটা প্রশ্নই আসবে, অন্য অন্য প্রশ্নও আসতে পারে। বা অনেক ক্ষেত্রে যেহেতু এখানে অধ্যায় কয়টা আছে আমরা কি জানেন? অধ্যায় আছে 10টা। মনে হচ্ছে এইখান থেকে যে কোনো সাল থেকে ওই একটা অধ্যায় থেকে একটা প্রশ্নই আসে, ইয়া করে না। তো আমরা এই যে পরিবারের সাম্প্রতিক প্রবণতাগুলো এটা যদি দেখি তাহলে এটা কি করে? এটা যেমন হচ্ছে পরিবার হলো এমন একটি সংগঠন যেখানে একজন পুরুষ ও নারী বিবাহের মাধ্যমে তাদের সন্তান সহ বসবাস করে। সাধারণত বলতে গেলে একজন পুরুষ বা মহিলা বিবাহের মাধ্যমে একত্র বসবাসেই পরিবার সৃষ্টি করে। শিল্পায়ন, নগরায়ন, সামাজিক চেতনা বৃদ্ধি, শিক্ষার প্রভাবে আজকের পরিবারের মধ্যে নানা রকম প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব যে এই নানা রকম প্রবণতাগুলো কি কি। এখন এখানে কয়েকটা নতুন শব্দ আমরা পাইলাম, যে শিল্পায়ন, নগরায়ন। ঠিক আছে? এইটা শিল্পায়ন বলতে কি বোঝায় এবং নগরায়ন বলতে কি বোঝায় বলেন দেখি? যদি আমাদের শিল্প খাতে উৎপাদন, নির্মাণ এবং ভাইয়া উন্নয়ন, ঠিক আছে? শিল্প উন্নয়ন যেটাকে বলা হয় শিল্পায়ন। নগরায়ন কি? জনসংখ্যা স্থানান্তর বা জনসংখ্যা বৃদ্ধি বা অর্থনৈতিক থেকে উন্নতি, তারপরে হচ্ছে সামাজিক পরিষেবা থেকে পরিষেবার বৃদ্ধি, এইগুলো হচ্ছে নগরায়নের কাজ। আর এক কথায় শেষ, নগর বা একটা জায়গার উন্নয়ন, তাহলে এটাই হচ্ছে নগরায়ন। ঠিক আছে? এই নগরায়ন মনে করেন যে যেমন ঢাকায় যে সমস্ত জিনিস মানে যে উন্নতটা আছে বা যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের যে প্রান্তিক যে শহরগুলো আছে সেগুলোতে কিন্তু পাওয়া যায় না। যেমন ঢাকায় চিকিৎসা ব্যবস্থা ভালো, চিকিৎসা ব্যবস্থার মানে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়। আমাদের এদিকে সেই চিকিৎসা ব্যবস্থাটা কি দুর্বল, সেই হিসাবে আমরা পাই না। তাহলে ওই যে ঢাকার নগরায়ন, ওই নগরায়নে ওই জায়গাটাকে নগরায়ন বলবে, মানে উন্নয়ন যেখানে থাকবে সেটা হচ্ছে নগরায়ন। তাহলে অনুপরিবার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনুপরিবার কি? আমরা এখন আগে তো দেখতাম অনেক বড় বড় পরিবার, একটা পরিবারে সদস্য হচ্ছে 20 থেকে 30 জন, তারপরে হচ্ছে
সর্বনিম্ন হচ্ছে 15 থেকে 20 জন। এগুলো একসাথে তারা বসবাস করে, একসাথে উঠা বসা করে। এখন কি এই প্রবণতা কমে গেছে। এটা হচ্ছে অনুপরিবার, মানে হচ্ছে ছোট পরিবারে হয়তো মানে স্বামী-স্ত্রী থাকবে, তার সন্তান থাকবে। এখন এমন একটা সময় আসে যেটা হচ্ছে কি দেখা যায় যে হচ্ছে বাবা-মাদের মানে আনতে অনীহা করে। এটা হয় কিনা? এখন বৃদ্ধ আশ্রমে দেয় বাবা-মাকে, হ্যাঁ? কারণ কি? কারণ হচ্ছে আমি চাকরি করি, এ করি, ওই করি, এগুলো আমাদের স্ট্যাটাসের সাথে যাবে না বা মানতে পারবে না। তখন কি করে? মা-বাবাকে কি করি? বৃদ্ধাশ্রমে রাখে দেই। ওইখানে তো টাকা দিব এবং হচ্ছে তারা দেখার মানুষ আছে, সবকিছু আছে। এরকম করে কি করে দেয়? আ এই পাঠায় দেয়। তারপরে হচ্ছে এই যে প্রবণতাগুলো এখন বেশি দেখা যাচ্ছে। এখন অনুপ্রবেশের বেশি। আগেকার মানুষ যেরকম বসবাস করতো একসাথে, এখন আর করতে চাচ্ছে না। মানে এটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে। এই গ্যামজাম মানুষকে আর ভালো লাগে না। অর্থাৎ বাইরের গ্যামজাম নাচানাচি থেকে শুরু করে যা যাবতীয় আছে সব গ্যামজাম ভালো লাগে। এই পরিবারে মা-বাবা, ভাই-বোন বা অন্যান্যরা থাকলে তার সেই গ্যামজামটাই ভালো লাগে না। কথাটা এরকম না? তো পরে হচ্ছে জি ভাইয়া। ভাঙন। এই যৌথ পরিবার কিন্তু এইটার কারণে ভাঙে গেছে। যেমন যেটা কথা বললাম যে আধুনিক সময়ের যে ব্যবস্থাগুলো, এই আধুনিক পরিবর্তন যে একটা দরকার সেটার কারণেই হচ্ছে এই যৌথ পরিবারগুলো আস্তে ভেঙে কি হয়ে যাচ্ছে। এটা যৌথ পরিবার ভাঙার আরেকটা কারণ আছে। আ আগেকার মানুষের যে এখন অনেকের পরিবার ভাঙে জমি-জমা, টাকা-পয়সা বা যেকোনো একটা কারণবশত। দেখা যাচ্ছে যে আগে সবাই জমি একসাথে ইয়া চাষ করতো, একসাথে সবকিছু শেয়ার করতো, খরচ-টরচ। এখন আর সেটা আর দেখা যায় না। মনে করেন যে এখন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে ভাই মারামারি, আ পাশা আ কি পার্শ্ববর্তী পরিবারের সাথে মারামারি। এই শুধুমাত্র জমি, এই ছাগল মনে করেন যে ক্ষেত খাইছে, এইগুলা নিয়ে কত ধরনের মারামারি দেখবেন। এগুলা আসলে গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। কারণ শহর অঞ্চলে তো আশেপাশে সেগুলো ঘটে না। তো আসলে খুশি ঘটে। এটা হ্যাঁ, মূল কারণ হচ্ছে এই যে সময়ের পরিবর্তন। কারণ চাহিদা বাড়ে গেছে। আগে মানুষের যেমন চাহিদা ছিল, এখন মানুষের চাহিদা তার থেকে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। এই বেশি হওয়ার একমাত্র মানে বেশি হওয়ার কারণে একমাত্র হচ্ছে এই প্রবণতাগুলো হচ্ছে। মানে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারে হচ্ছে বা পরিবারে গঠন হচ্ছে। হ্যাঁ? এই কারণেই। তো তারপরে বলছে এক বিবাহ ভিত্তিক পরিবার। এক বিবাহ ভিত্তিক পরিবার কি? যেমন হচ্ছে কি বাংলাদেশে এক বিবাহ ভিত্তিক পরিবারই বেশি। এক বিবাহ ভিত্তিক কি? একবারে বিবাহ হবে আর বিবাহ হবে না। এটা এখানে বলছে যেমন হচ্ছে যে এক আ একটা পুরুষ এবং একজন নারী বিবাহের মাধ্যমে পরিবার গঠন করে। যদিও বাংলাদেশের না, এখানে যদিও বলছে যে গ্রামীণ যে সমাজগুলো আছে, যে এখানে বলছে যে যদিও বাংলাদেশের গ্রামীণ মুসলিম সমাজে একাধিক স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার অস্তিত্ব বিদ্যমান, তথাপি এই বিবাহ অনেক কমে এসেছে। শহরে এই বিবাহ খুবই কম ও নগণ্য। মানে শহরে এক ভিত্তিক বিবাহ পরিবারই বেশি এবং এ প্রথাই বিদ্যমান। তাহলে আমরা এক ভিত্তিক পরিবার মানে একবারে বিবাহ হবে, অর্থাৎ একটা মেয়ের বা একটা ছেলের একবারে বিবাহ হবে, দ্বিতীয় আর বিবাহ করবে না। সেইটাকেই বলা হয় এক ভিত্তিক বিবাহ। তারপরে অর্থনৈতিক কাজে পরিবর্তন। এটা তো আলোচনা করলাম আ ইয়ে এর আগের প্রশ্নটাতে। অর্থনৈতিক বিবাহ মানে অর্থনৈতিক কাজের পরিবর্তন কিভাবে আসে? একটা আ ছেলে মানে অলসভাবে দিন কাটাচ্ছে, মানে তাকে বলা হচ্ছে যে চাকরি বা কাজ করতে সে করতেছে না। বিবাহের পরে একটা কি হচ্ছে? দায়িত্ব যখন চলে আসতেছে তখন ঠিকই আপনার না বললেও আপনা থেকেই চিন্তা ভাবনা আসে যে এখন আমাকে কি করতে হবে? পরিবার নিবারণের জন্য হলেও আমাকে কাজ করতে হবে। আচ্ছা, জ্ঞাতি প্রথার পরিবর্তন। জ্ঞাতি প্রথার পরিবর্তন কি? পরিবার জ্ঞাতির প্রথার পরিবর্তন অন্যতম একটি পরিবার প্রবণতা। শিল্পায়ন ও নগরায়নের ফলে জ্ঞাতি প্রথার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। শিল্পায়িত সমাজে যারা অনুপ্রবেশ গড়ে তুলেছে, তাদের একটি অংশ গ্রামে যৌথ পরিবারের সাথে নানা রকম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং আরেকটি অংশ তা রাখতে পারছে না। তারা বস্তুত এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। পরিবার ক্রমেই নিজেদের স্বার্থে কাজ করছে। এখানে এক পক্ষ আর দুই পক্ষ, ২ টা পক্ষ বুঝাইছে। যেখানে একটা পক্ষ গ্রামের অঞ্চলে হচ্ছে যৌথভাবে বসবাস করে বিভিন্ন অনুষ্ঠান আদি একসাথে পালন করতেছে।
আর অন্যদিকে এগুলো তাদের ভালো লাগে না। ওই যে যে কথাগুলো বললাম আর কি। সামাজিকীকরণের প্রক্রিয়া এটাতে আমরা পড়ছিলাম এর আগে। পরিবর্তনটা কিরকম আসে। তারপরে হচ্ছে পরিবারের কার্যাবলীর পরিবর্তন, তারপরে সন্তানের মতামতের প্রাধান্য, কি নয়াবাস নীতি, জৈবিক কাজের পরিবর্তন, মজবুত কাঠামো, এই কয়েকটা টপিক আমাদেরকে দিতে হবে। তাহলে কি পরিবারের কার্যাবলী পরিবর্তন থাকবে, তারপরে সন্তানের মতামতের প্রাধান্য থাকবে, তারপরে হচ্ছে নয়াবাস বা নতুন যে বিয়ের পর এই যে নয়াবাস নীতি হলো বিয়ের পর স্বামী স্ত্রী তাদের বাবা মা বা শ্বশুর বাড়ি না থেকে নতুন কোনো জায়গায় বসবাস করা। এটা হচ্ছে নয়া মানে হচ্ছে যখন বিয়ে শাদী হবে নিজের বাবা মা না থাকা, শ্বশুর বাড়িতে না থাকার মানে অন্য একটা বাড়ি তৈরি করে অন্যভাবে যখন থাকবে তখন এটা নয়াবাস বলে। যে আধুনিক পরিবার সাধারণত নতুন বাসস্থান খুঁজে নেয়। তো যাই হোক, এই হচ্ছে উপসংহার। উপসংহার আমরা কিভাবে আলোচনা করতে পারি, এটা উপসংহার কি দিতে পারি। যেমন এখানে বলছে পরিশেষে বলা যায় যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এদেশে শিল্পায়িত সমাজ গড়ে ওঠার কারণে পরিবার ক্রমেই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্টহীন ধারণার মধ্য দিয়ে অতিক্রম করেছে। পরিবার নবধারণার যুগসূত্র ঘটেছে। আগের যৌথ পরিবারের তুলনায় একক পরিবার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো তো বাড়বেই, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, জ্ঞাতি সম্পর্ক কাকে বলে? বাংলাদেশের জ্ঞাতি গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। জ্ঞাতি মানে আত্মীয় স্বজনদের বুঝাইছে, যেটা হচ্ছে জানা পরিচিত আর কি ব্যক্তি মানে সম্পর্ক, সেইটা জ্ঞাতি সম্পর্ক। তাহলে কাকে বলে? এখানে বলছে যে তাহলে এই যে এখানে ভূমিকাটা কি হবে। যেমন আদিম সমাজ থেকে শুরু করে বর্তমান শিল্পায়িত সমাজে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম। মানে জ্ঞাতি হচ্ছে জানাশোনা আর কি, জানাশোনা যে সম্পর্ক আত্মীয় স্বজনদের বলা হয়েছে। এখন অপরিচিত একটা ব্যক্তিকে তো জ্ঞাতি বলা যাবে না। তাহলে এখানে যে প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত। আমাদের মানব সমাজে কেউ কারোর সাথে রক্তের সম্পর্ক, আবার কেউ বৈবাহিক সম্পর্কের সাথে সম্পর্কিত। এ সম্পর্ক হলো জ্ঞাতি সম্পর্ক। তাহলে একটা মানুষ একে অপরের সাথে কোনো না কোনো দিক থেকে সম্পর্কিত এবং হচ্ছে আবার কেউ মানে বিবাহ বন্ধনের সাথে রক্তের সাথে সম্পর্কিত আছে, আবার কেউ হচ্ছে বিবাহ সম্পর্কের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের ক্রান্তিকালীন সময়ে জ্ঞাতি আমাদের পাশে এসে দাঁড়ায়। ক্রান্তি মানে হচ্ছে দুর্দশা আর কি। দুর্দশা ভালো, এটা দুইটাকেই বোঝায়। অর্থাৎ হচ্ছে ভালো সময়ে আমরা জ্ঞাতিকে ডাকাই, আবার দুঃখ দুর্দশা আমাদের থাকলে বা আমরা কোনো বিপদে পড়লে তখনও আমাদের জ্ঞাতিকে স্মরণ করতে হয়, মানে জানাশোনাদের বলতে হয়। এখন আপনি বিপদে পড়ছেন, সর্বপ্রথম কাকে বলবেন? আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন। এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে বুঝাই দিচ্ছে। তো এই জ্ঞাতি আসলে কিনশিপ, এর ইংরেজিতে হচ্ছে কিনশিপ। কিনশিপ শব্দ আবার এটা হলো দুইটা ইংরেজি শব্দই, দুইটাই আছে। কিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতি, আর শিপ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। তার মানে রিলেশনশিপ, ওই যে শিপ সম্পর্ক ওইখানে, তারপরে যতগুলো শিপ আছে ওইখানে শেষে হচ্ছে সম্পর্ক যুক্ত হবে, সম্পর্ক থাকবে আর কি। কিন মানে হচ্ছে জ্ঞাতি। তা আমরা পারিবারিক এইভাবে অনেকেই এখানে জ্ঞাতির তিনি বলছেন যে জ্ঞাতি সম্পর্ক বলতে কেবল আত্মীয় স্বজন বা জ্ঞাতি জনের মধ্যকার সম্পর্ককে বোঝায়। মানে আত্মীয় স্বজন বা জ্ঞাতি মানে জানা যে সম্পর্ক প্রতিনিয়ত সেটাকেই বোঝায়। তাহলে মানে আরো বলছেন যে মার্ভিন হ্যারিস, ইনি বলছেন হচ্ছে কালচার, পিপল অ্যান্ড নেচার। এই গ্রন্থ, এটা গ্রন্থে বলছেন যে কিনশিপ ইজ দ্য পার্মানেন্ট জিওলজি অফ ডোমেস্টিক লাইফ। তার মানে এখানে পরে আবার বলছেন রেড ক্লিফ ব্রাউন, যখন আমরা জ্ঞাতি বা আত্মীয়র কথা বলে তখন এমন একটা ধারণা জাগে যে সে জ্ঞাতির সাথে কোনো এক বিশেষ বন্ধনে আবদ্ধ। এগুলো বিভিন্ন এভাবে সংজ্ঞা দিচ্ছেন, এই সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন। আর হচ্ছে পরে আছে হচ্ছে কি, আমরা ওই যে জ্ঞাতি, বাংলাদেশের জ্ঞাতি গোষ্ঠীর ভূমিকা, বাংলাদেশে কিরকম ভূমিকা সেইটা আমরা এখান থেকে আলোচনা করতে পারবো।
তো এইখানে কি আছে যে প্রথম টপিক হচ্ছে ক্রান্তিকালীন সময়। ক্রান্তিকালীন সময় আসলে কি বোঝানো হয়েছে, যে বলছে যে ক্রান্তিকালীন সময় জ্ঞাতি সম্পর্ক অন্যতম ভূমিকা পালন করে। যখন আমরা অসুস্থ হই, এই যে এগুলাই বললাম যে আমরা বিপদে পড়লে, কোনো অসুস্থ হলে, এক কথা শেষে আমাদের কোনো মানে ভালো হলেও, অর্থাৎ ক্রান্তি যেটা হচ্ছে কি সমাপ্তির বিষয়, এই সময়গুলোতে আমরা কি পারি, আমরা এই জ্ঞাতিদের কাছে পাই আর কি। তারপরে হচ্ছে অসহায়ত্ব দূরকরণ। হ্যাঁ, অসহায়ত্ব দূর করার জন্য প্রাচীনকালে মানুষ ছিল অসহায়, আর তারা প্রকৃতি থেকে সব ধরনের খাবার সংগ্রহ করত, তাই প্রকৃতির কাছে তারা অসহায় ছিল। প্রকৃতির উপর জয়ী হওয়ার জন্য তারা একত্রে দলবদ্ধ হয়ে মানে বসবাস শুরু করলো। এই দলবদ্ধ হয়ে তারা বন্ধনের সৃষ্টি করলো এবং সবাই একসাথে গিয়ে খাদ্য গ্রহণ করত। বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক সুদৃঢ় ভূমিকা পালন করে। রাষ্ট্রের সৃষ্টি, তারপরে উৎপাদন বৃদ্ধি, নেতৃত্ব, চাকরির ক্ষেত্রে, পদমর্যাদার ক্ষেত্রে, জাতীয় বোধ, বিবাহের ক্ষেত্রে, পরিবার, সমাজ কাঠামো বিশ্লেষণ, তারপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। হ্যাঁ, এই টপিক গুলো এখানে দিতে হবে। মোটামুটি 11টা টপিকস আছে, সেগুলো নিয়ে আমরা এই প্রশ্নটা লিখলে এই টপিক গুলো এখানে দিব। এবং হচ্ছে উপসংহারে কি বলছে, যে গতিশীল শিল্পায়িত সমাজে মানুষ আত্মীয় স্বজনের উপর নির্ভরের চেয়ে তার স্বীয় প্রচেষ্টা বা সভা, তারপরে যে সভা সমিতি, বীমা, হাসপাতাল, সরকারি নিরাপত্তা সংস্থা, আইন ও বিচার ইত্যাদি উপর বেশি নির্ভর করে। তারপরে হচ্ছে নগর জীবনে দেশের নানাবিধ থেকে লোক এসে জমায়েত হয়, সহকর্মীদের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আধুনিক সমাজে নিজস্ব পরিবারের মধ্যে জ্ঞাতি সম্পর্ক খুব মজবুত। হ্যাঁ, তাহলে বাইরের সম্পর্ক কিছুটা শিথিল। তার মানে হচ্ছে কি, আমরা বাইরের সম্পর্কগুলো এখন বর্তমানে আবার এই সম্পর্কটা খুবই মজবুত, এখানে এই কথাটা বলছে। আমরা এই কয়েকটা প্রশ্ন পড়লাম। কয়টা প্রশ্ন পড়লাম? 3টা না 4টা? এই 4টা প্রশ্ন পড়লাম। এই 4টা প্রশ্ন আপনাদের হোমওয়ার্ক থাকবে, প্লাস হচ্ছে ওই যে আপনাদের তো বইও নেই, আর এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আপনাদের। ওই অতি সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো বোর্ডে আসছে, এখানে প্রশ্ন আছে হচ্ছে 23টা। 23টার মধ্যে বোর্ডে যেগুলো আসে সেগুলো করতে হবে। এবং হচ্ছে আগামী দিন ক্লাস নিলে আপনাদের এক এক করে ধরবো, এটা মনে রাখবেন। আর এই যে প্রশ্নের ছবিগুলো যারা চেয়েছেন, আমি হচ্ছে ক্লাস এর শেষে আপনাদের ছবি তুলে দিচ্ছি। বুঝা গেছে? কয়টা প্রশ্ন হলো বলেন? 4টা। 4টা। এই 4টা প্রশ্ন 4টা হয়েছে। হোমওয়ার্ক থাকবে। আর সংক্ষিপ্ত ছিল, কিন্তু আপনাদের তো বইয়ে নেই, এই সংক্ষিপ্ত গুলো দিয়ে দিতাম। তাহলে সংক্ষিপ্ত, তাহলে এইখানে সংক্ষিপ্ত ছিল 4টা। তো আমি বই তো নাই, সেহেতু আজকে এই 4টারই কাজ থাক। পরবর্তীতে পরের দিন আমি ক্লাস না নিয়ে, বা ক্লাস না নিয়ে বলতে ক্লাস থাকলে ওই ক্লাস হবে, আমি আগে ওই 4টার সংক্ষিপ্ত এই অধ্যায়ের 4টা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আজকের কোশ্চেন গুলার পুরা কোশ্চেনটার ছবি উঠাই দিন। আচ্ছা, ছবি উঠে আমি দিচ্ছি। সহ। ওকে, তো